Oh my god, guys, hold on একটা মিনিট। ব্যাচ এলিটস, ওকে। হ্যাঁ, আই গেস সব ঠিকঠাক আছে, থাকা উচিত। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ঠিকঠাক আছো, সুস্থ আছো এবং পড়াশোনা ঠিকঠাক করতেছো। আমি আসলে একটু আজকে হালকা করে শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত। এর জন্য হচ্ছে তোমাদের ক্লাসটা 10টায় শিফট করা হয়েছিল। আমি একবার ভাবছিলাম ক্লাসটা আজকে ক্যান্সেল করি, পরে ভাবলাম ক্লাস ক্যান্সেল করে শুধু শুধু শুয়ে থাকলেও আসলে ভালো লাগবে না, এর চেয়ে বরঞ্চ তোমাদের সাথে কিছুটা সময় কাটাই গেলে অ্যাটলিস্ট কিছুটা ভালো লাগবে, ঠিক আছে? যাই হোক, উই আর ব্যাক টু দ্য ক্লাস এবং আজকে আমাদের গ্র্যাভিটির 10 নম্বর লেকচার। আমরা আজকে মুক্তিবেগ পড়বো। আগের দিন মুক্তিবেগ পড়তে যাই একটু ঝামেলাটা হয়েছিল। যারা আগের ক্লাসটা করছো মাঝখানে বেশ কিছু সময় হয়তো তোমরা সাউন্ড শুনতে পারো নাই, কারণ আমি খেয়াল করছিলাম না, ঠিক আছে? আজকে আশা করি এই সমস্যাটা হওয়া উচিত না। সো আজকের ক্লাসে আমরা মুক্তিবেগ শুরু করে দিব। মুক্তিবেগ রিলেটেড বেশ কিছু ম্যাথ আছে, সেগুলো আমাদের সলভ করা লাগবে এবং এরপর হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ, যেখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টারের, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং এখানে বেশ কিছু ফর্মুলাস আছে। আজকে টার্গেট হচ্ছে মুক্তিবেগটা শেষ করে কৃত্রিম উপগ্রহের যে থিওরিটিক্যাল পার্ট অ্যাটলিস্ট সেটার আলোচনা শুরু করা বা কিছুটা অংশ আগায় নিয়ে যাওয়া। আর ইন কেস যদি ম্যাথ শেষ করতে করতেই অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে হয়তো বা আমরা মুক্তিবেগ পর্যন্তই আজকে পড়বো। পরের ক্লাসটা সেক্ষেত্রে তোমাদের একটু বড় ক্লাস করা লাগবে, সেখানে আমি একটা ক্লাসের মধ্যেই কৃত্রিম উপগ্রহ রিলেটেড যাবতীয় সব কিছু তোমাদের পড়াই দিব এবং তোমরা আপত্তি করতে পারবা না, ঠিক আছে? যদি আজকের ক্লাসে কৃত্রিম উপগ্রহে যেতে না পারি, আমি পরের ক্লাসে কৃত্রিম উপগ্রহ পুরোটাই ক্লাসে পড়াবো, ঠিক আছে? কারণ এটা 2 ক্লাসে পড়ার জিনিস না। একটা টপিক 2 ক্লাসে শুধু শুধু আমরা ভেঙে পড়বো না, এক ক্লাসের মধ্যেই পুরো জিনিসটা পড়ে ফেলবো, থিওরি প্লাস ম্যাথ সব কিছু করে ফেলবো। ওকে, দেখি আজকে যদি থিওরিটা পড়াইতে পারি তাহলে তো খুবই ভালো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে। সো আমাকে একটু জানাতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, উই উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে গাইস, লেটস গো। ও মাই গড, ক্লিয়ার দাদা? নো প্রবলেম দাদা, আমিও চলে আসলাম। হ্যালো, কি অবস্থা দাদা? চলতেছে ম্যান? দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাদের মাঝখানে আসলে আসলে আমি অটোমেটিক ভালো হয়ে যাই, আমার শরীর সুস্থ থাকুক না থাকুক, উইথ ইউ পিপল আই এম অলওয়েজ ফাইন। লেটস গো পিপল, চলো। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। ওকে, এখানে অনেক ফর্মাল কথাবার্তা লেখা আছে। প্রথমেই ফর্মাল কথাবার্তায় না যায়, আমি প্রথমে একটু ইন জেনারেল আলোচনা করি। ওকে, ধরো পৃথিবীর উপরে তুমি দাঁড়িয়ে আছো। কি করছো? তুমি পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে তুমি বললা, ভাইয়া আমার হাতে না একটা বস্তু আছে। আমি বললাম, কি বস্তু? তুমি বললা, ভাইয়া আমার হাতে একটা ক্রিকেট বল আছে। ওকে, তোমাকে জিজ্ঞাসা করা হইলো এই ক্রিকেট বলের সাথে তুমি কি করতে চাও? তুমি বললা, ভাইয়া আমি ওকে পৃথিবীর বাইরে পাঠাইতে চাই। এখন সেই উদ্দেশ্যে তুমি কি করলা? এই ক্রিকেট বলকে নিক্ষেপ করলা 10 মিটার/সেকেন্ড বেগে। কত বেগে? 10 মিটার/সেকেন্ড বেগে। তোমার কি মনে হয় ও পৃথিবীর বাইরে চলে যাবে? না, ও কিছুটা উপরে উঠবে, দেন আবার নিচে নেমে আসবে। কেন? কারণ ও পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলের বাইরে যাইতে পারে নাই বা গ্র্যাভিটেশনাল পুলকে ওভারকাম করতে পারে নাই। কন্টিনিউয়াসলি পৃথিবী মহাকর্ষ বল দ্বারা আমাদের সবাইকে টানতেছে। সো বলটা যখন উপরের দিকে উঠতেছে, পৃথিবী ওকে কন্টিনিউয়াসলি নিচের দিকে টানতেছে। দেখা যাচ্ছে উপরের দিকে বলের যে বেগ সেটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে, কমতে কমতে একটা সময় হয়ে যাবে 0, দেন বলটা আবার পৃথিবীর দিকে চলে আসবে। তুমি বললা, ভাইয়া আমি মনে হয় একটু কম বেগে নিক্ষেপ করছি, আর একটু বেশি বেগে নিক্ষেপ করি। আমি বললাম, করো। তুমি করলা 100 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ, দেখলা তাও বল ফিরে আসতেছে। বললা আরো বেশি বেগে করি। ওকে, তুমি কি করলা? 1 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলা। যখন তুমি এরকম একটা হাই ভেলোসিটি, 1 কিলোমিটার/সেকেন্ড কিন্তু আজকের কথা না, 1 সেকেন্ডে 1 কিলোমিটার যাওয়া মানে বুঝো এটা একটা হিউজ ভেলোসিটি। যখন তুমি এরকম 1 কিলোমিটার/সেকেন্ড 2 কিলোমিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করবা, তখন কি হবে জানো? সেই বস্তু পৃথিবীতে ফিরে আসবে না, বাট সেই বস্তু পৃথিবীকে ছেড়ে যেতেও পারবে না। যখন আমরা এরকম একটা হাই ভেলোসিটি 1 কিলোমিটার/সেকেন্ড 2 কিলোমিটার/সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, তখন সেই বস্তু পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। কি করে? পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে।
এখন তুমি বললা ভাই আমি তো তাহলে বস্তুকে পৃথিবীর বাইরেই পাঠাই দিলাম। টার্গেট এইটা না। বস্তুকে পৃথিবীর বাইরে পাঠানো মানে হচ্ছে বস্তুকে গ্র্যাভিটির বা পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড সেইটার বাইরে পাঠানো। বস্তু কিন্তু এখনো পৃথিবীর সাথে কানেক্টেড। সেই যে পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরবে, কেন ঘুরবে? পৃথিবী তার উপর একটা মহাকর্ষ বল প্রয়োগ করতে পারতেছে, তার জন্যই ঘুরবে। অনেকের মধ্যে কনফিউশন কাজ করবে, ভাই উপবৃত্ত কি? এটা নিয়ে আমরা পড়বো, সমস্যা নাই। উপবৃত্ত কি জিনিস এটা আমরা পড়বো। দেখতে অনেকটা বৃত্তের মতো, বাট একটু চ্যাপ্টা। ওকে, তোমরা যারা অলরেডি কনিক্স পড়ছো, ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6, তাদের জানা উচিত উপবৃত্ত কি জিনিস। বাট ইন কেস তুমি না জানো, চিন্তা করার কিছু নাই, আমি পরে তোমাদেরকে বুঝাই দিব উপবৃত্ত জিনিসটা কি। কারণ আমাদের কেপলারের ল পড়ার জন্য উপবৃত্ত আসলে লাগবেই। সো আপাতত জেনে রাখো, যখন আমরা এরকম একটা হাই ভেলোসিটিতে বস্তুকে নিক্ষেপ করি, 10, 100 এইসব বেগে নিক্ষেপ করলে হবে না। 1 কিলোমিটার পার সেকেন্ড, 2 কিলোমিটার পার সেকেন্ড, 3 কিলোমিটার পার সেকেন্ড, এরকম বেগে যখন তুমি নিক্ষেপ করবা, তখন বস্তু ভূমিতে ফিরে আসবে না, বাট সে পৃথিবীকে ছেড়ে যেতেও পারবে না। সে কি করবে? সে পৃথিবীর চারপাশে এরকম একটা উপবৃত্তাকার পথে ঘুরবে। তার মানে তোমার যে উদ্দেশ্য ছিল বস্তুকে পৃথিবী ছাড়া করা, পৃথিবীর একদম বাইরে পাঠাই দেওয়া, সেটা কিন্তু এখনো সফল হয় নাই। বস্তু পৃথিবীর আকর্ষণে এখনো তার চারদিকে ঘুরতেছে। তার মানে বস্তু এখনো পৃথিবীর সাথে সামহাও আবদ্ধ। তুমি কি করলা? বেগ আরো বাড়াইলা। আরো বাড়ায় কত করলা? 5 কিলোমিটার পার সেকেন্ড, 6 কিলোমিটার পার সেকেন্ড। যখন তুমি বেগটা এভাবে বাড়াইতে থাকবা, দেখবা এই বস্তুর যে ঘূর্ণন পথ সেইটা বড় হচ্ছে, বাট সে পৃথিবীকে ছেড়ে যেতে পারতেছে না। প্রথমে কত ছিল? 1 কিলোমিটার পার সেকেন্ড। তুমি কি করলা? বেগটাকে করে দিলা ডাবল, 2 কিলোমিটার পার সেকেন্ড। তখনও বস্তু পৃথিবীকে ছেড়ে যাবে না। সে কি করবে? আরো বড় উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আরো বাড়াইলা, কত করলা? 3 কিলোমিটার পার সেকেন্ড। আরো বড় বৃত্তাকার উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এভাবে বেগ বৃদ্ধি করতে করতে একটা সময় গিয়ে যদি বেগ করে ফেলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তখন বস্তু আর পৃথিবীর সাথে কোনো রকম কানেকশনে যুক্ত থাকবে না। সে পৃথিবীকে ছেড়ে তখন চলে যাবে। তার মানে তুমি একটা বস্তুকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের সে কম যে কোনো বেগে নিক্ষেপ করো, সে হয়তোবা পৃথিবীতে ফিরে আসবে না, বাট সে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করে যেতেও পারবে না। যদি তুমি চাও একটা বস্তুকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে পাঠাইতে, যে না পৃথিবীর সাথে ওর কোনো রকম কানেকশনই থাকবে না, কানেকশন থাকা মানে কিন্তু পৃথিবীতে ফিরে আসা লাগবে এমন কিছু না। পৃথিবীতে ফিরে না এসেও কানেকশনটা থাকা সম্ভব। কিভাবে? যদি বস্তু এইভাবে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে থাকে, হইতে পারে সেটা বৃত্তাকার পথে, হইতে পারে সেটা উপবৃত্তাকার পথে। যদি সে পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাহলেই তার পৃথিবীর সাথে কানেকশন আছে। তুমি একটা কথা বলো, চাঁদ কি পৃথিবীর উপরে অবস্থিত? না, কিন্তু চাঁদের সাথে পৃথিবীর কানেকশন আছে না? অবশ্যই আছে। চাঁদ সারাক্ষণ পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে। কেন? কারণ সে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে অবস্থিত। যদি সে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে অবস্থিত না হইতো, তাহলে কখনোই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতো না। সো পৃথিবীর প্রভাব শুধুমাত্র পৃথিবীর পৃষ্ঠেই না, আশেপাশে অনেকটা জায়গা জুড়ে আছে। ওকে, এবং এই প্রভাবকে যদি আপনি অতিক্রম করতে চান, একটা বস্তুকে অন্তত পক্ষে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। যদি এই বেগে বা এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করতে পারো, তখন বস্তু পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রকে ছাড়ায়া চলে যাবে। কই চলে যাবে? অসীমে চলে যাবে। ভাই অসীম মানে কি? মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুকে আমরা অসীম বলি। সো অসীম বলতে আমরা বুঝবো মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। ঠিক আছে? তাহলে পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আমরা যদি একটা বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা তার চেয়ে বেশি বেগে নিক্ষেপ করি, তখন কি হবে? তখন বস্তু পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। কি হবে? বস্তু পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। লেখো, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র। এগুলো আগে লেখার দরকার নাই, হ্যাঁ, যে এই বেগে নিক্ষেপ করলে কোন পথে ঘুরবে না ঘুরবে। এটা আমি এমনিও একটা চার্ট করে রাখছি, সমস্যা নাই। যখন ওইটা দেখাবো তখন হচ্ছে লেখো। এই পাশটা আপাতত লেখার দরকার নাই। ওকে, চাইলে এমনি ছবি আঁকতে পারো, বাট ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আমরা আবার পড়বো। ওকে, সো বস্তু কি হবে? পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। কখন? যখন আমরা পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে বস্তুকে 11.2 বা তার চেয়ে বেশি বেগে নিক্ষেপ করব। ওকে, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাবে মানে কি? বাইরে যাবে মানে হচ্ছে অসীমে চলে যাবে। কারণ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুকেই আমরা অসীম হিসেবে কনসিডার করি। বুঝতে পেরেছো?
মনে থাকবে, একদম সহজ জিনিস। আচ্ছা সাউন্ড টাউন ঠিক আছে তো না? সাউন্ড নিয়ে তো সমস্যা নাই, ওকে থাক না। আমার এখানে হচ্ছে তোমার ভিডিও আটকাই গেছে, নেটের জন্য হইতে পারে। আমি বললাম আবার তোমাদের ওখানে সমস্যা হচ্ছে কিনা, আশা করি হচ্ছে না। ওকে, সো প্রথম কথা, আমাদের উদ্দেশ্য হচ্ছে বস্তুকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে পাঠানো। তার জন্য কি করা লাগবে? বস্তুকে অ্যাট লিস্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে হবে না, এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলেও হবে, তখন আরো ইজিলি যাইতে পারবে। বাট অন্তত পক্ষে তোমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেওয়া লাগবে। কোনো একটা গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে একটা বস্তুকে অন্তত যেই বেগে নিক্ষেপ করলে সে সেই গ্রহের মায়া কাটিয়ে অসীমে চলে যাইতে পারে, সেই বেগকেই বলা হয় ওই গ্রহের মুক্তিবেগ। কি বললাম? একটা গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে কোনো একটা বস্তুকে মিনিমাম যেই বেগে বা যেই ভেলোসিটিতে নিক্ষেপ করলে বস্তু এই গ্রহটার মায়াকে ত্যাগ করে চলে যাবে অসীমে, কোনোদিন আর গ্রহতে ফিরে আসবে না, বা কোনোদিন তার আশেপাশে প্রদক্ষিণ করবে না, সেই মিনিমাম ভেলোসিটিকেই বলা হয় কি? ওই গ্রহের মুক্তিবেগ। তাহলে এই যে 11.2 যেটা পড়লাম, যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে পৃথিবীতে দাঁড়ায় নিক্ষেপ করলে বস্তু আর পৃথিবীতে ফিরে আসতেছে না বা অসীমে চলে যাচ্ছে, এটা কি? এটা পৃথিবীর মুক্তিবেগ। এটা কি মঙ্গল গ্রহের মুক্তিবেগ হবে? না, মঙ্গল গ্রহের মুক্তিবেগ আমাদের মঙ্গলের জন্য নির্ণয় করা লাগবে। বৃহস্পতির মুক্তিবেগ আমাদের বৃহস্পতির জন্য নির্ণয় করা লাগবে। চাঁদেরটাও সিমিলার। এক একটা গ্রহের মুক্তিবেগ হবে এক এক রকম। এটা নির্ভর করে গ্রহের ভর, গ্রহের ব্যাসার্ধ, এই সব প্রপার্টির উপর। সো পৃথিবীর জন্য মুক্তিবেগটা হচ্ছে 11.2, বাকি সব গ্রহের জন্য কিন্তু এটা না, এক একটা গ্রহের জন্য এক এক রকম হবে। সো প্রত্যেকটা গ্রহেরই একটা নির্দিষ্ট মুক্তিবেগ আছে। সেই বেগে তুমি যদি একটা বস্তুকে গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করো, তাহলে বস্তু ওই গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্র ছাড়িয়ে চলে যাবে কোথায়? অসীমে। তাহলে মুক্তিবেগের সংজ্ঞাটা কিরকম হওয়া উচিত? পৃথিবী পৃষ্ঠ থেকে বা একটা গ্রহের পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যেই বেগে নিক্ষেপ করলে বস্তু একদম অসীমে চলে যায় বা সেই গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায়, সেই মিনিমাম ভেলোসিটিকেই বলা হয় ওই গ্রহের মুক্তিবেগ। ভাইয়া মিনিমাম ভেলোসিটি কেন নিলাম? তুমি চিন্তা করো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলেই যদি সে অসীমে চলে যায়, 12.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তো অসীমে যাবেই, তার চেয়ে আরো বেশি বেগে নিক্ষেপ করলে আরো ইজিলি অসীমে যাবে। সো আমাদের দরকার সেই মিনিমাম ভ্যালু, মিনিমাম যেই ভ্যালুতে বা যেই বেগে নিক্ষেপ করলে বস্তু চলে যাচ্ছে অসীমে, সেটাকে আমরা বলবো কি? ওই গ্রহটার মুক্তিবেগ। কোন গ্রহ? যেই গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে তুমি নিক্ষেপটা করলা। বুঝছো? তো দেখো এই সংজ্ঞাটাই লেখা আছে এখানে, মুক্তিবেগের সংজ্ঞা লেখা আছে, সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে বলা হয় মুক্তিবেগ। কার মুক্তিবেগ? এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। ওকে, এটা কি? পৃথিবীর মুক্তিবেগ বা আমাদের আর্থের। এবং পৃথিবীর যে মুক্তিবেগ সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি যদি মোটামুটি এরকম একটা ভেলোসিটি বস্তুকে দিতে পারো, সে আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না, সে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রকে ছাড়িয়ে চলে যাবে কোথায়? অসীমে। বাট তুমি যদি এর চেয়ে কম বেগে নিক্ষেপ করো, তাইলে কিন্তু সে পৃথিবীকে পুরাপুরি ছাড়তে পারবে না। হয় সে পৃথিবী পৃষ্ঠে আবার ফিরে আসবে যদি একদম কম বেগে নিক্ষেপ করো, যদি মোটামুটি একটা বেশি বেগে নিক্ষেপ করো 3 কিলোমিটার পার সেকেন্ড, 4 কিলোমিটার পার সেকেন্ড, তখন দেখা যাবে সে পৃথিবীকে একটা উপবৃত্তাকার পথে কন্টিনিউয়াসলি প্রদক্ষিণ করতেছে। সে কি পৃথিবীকে ছেড়ে যেতে পারছে? না। যেহেতু সে পৃথিবীকে প্রদক্ষিণ করতেছে, দ্যাট মিন্স অবশ্যই তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক এখনো রয়ে গেছে। তাহলে সম্পর্ক যদি আমি বিচ্ছিন্ন করতে চাই, আমার কি করা লাগবে? বস্তুকে অ্যাট লিস্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা লাগবে। ওকে, গুড। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে মুক্তিবেগ 11.2, এটা আপনি পাইলেন কই থেকে? এটা আপনি বুঝলেন কেমনে? এটা কি আমরা এক একটা বস্তুকে এক একবার নিক্ষেপ করে করে বের করছি? না, এটা বের করার ফর্মুলা আছে, খুবই সহজ। আসো দেখাই দিই, চলো। আমরা কি করব? একটু মুক্তিবেগটা মেজার করব। ওকে, ধরো একটা রকেটকে আমরা পাঠাইতে চাচ্ছি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে। তাহলে এই হচ্ছে আমাদের রকেট। এখন তাকে আমার অবশ্যই একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা লাগবে। পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট বেগে তো নিক্ষেপ করা লাগবে। আমি ধরলাম আমি রকেটটাকে নিক্ষেপ করব হচ্ছে ভিই বেগে।
ওকে, কত বেগে? ভি বেগে। আমার উদ্দেশ্য কি? ওকে অসীমে পাঠাই দেওয়া, ও যেন অসীমে চলে যায়, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায়। তাহলে আমি ধরলাম এইটা হচ্ছে আমার পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের সীমানা। লেট সাপোজ জাস্ট ধরলাম। তাহলে সীমানার ওই পাশে কি আছে? যা আছে সবই অসীম। মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুই অসীম হিসেবে কনসিডার করা হবে। তার মানে সীমানার বাইরে যা আছে সবই কি? সবই হচ্ছে ইনফিনিটি বা অসীম। তাহলে রকেটটার যাওয়া লাগবে কোথায়? ওই অসীমে। তাহলে ধরো এইটা হচ্ছে এ অবস্থা, এবং যখন অসীমে যাবে রকেটটা সেটা হচ্ছে বি অবস্থা। আমি একটা কথা বলো তো, রকেটের এই যাত্রা পথে কোনো অসংরক্ষণশীল বল আছে? আমরা কি রকেট যাওয়ার সময় রকেটকে ধরে টান দিব? না। আমরা কি রকেটকে ঠেলা দিব? না। পৃথিবী কি টান দিবে? দিবে ভাইয়া। কেন দিবে? মহাকর্ষ বল। পৃথিবী কি রকেটের উপর একটা মহাকর্ষ বল প্রয়োগ করবে না? পৃথিবী কি চাবে রকেট চলে যাক? না। পৃথিবী অবশ্যই রকেটের উপর একটা মহাকর্ষ বল প্রয়োগ করবে, কিন্তু মহাকর্ষ বল কেমন বল? সংরক্ষণশীল বল। তার মানে এই সিনারিওতে, মানে যে রকেটটাকে যে আমি অসীমে পাঠাচ্ছি, এই সিনারিওতে, পুরা সিনারিওতে অসংরক্ষণশীল কোনো বল নাই বা কোনো এক্সটার্নাল ফোর্স নাই। সিস্টেমে যদি কোনো এক্সটার্নাল ফোর্স বা অসংরক্ষণশীল বল না থাকে, সেক্ষেত্রে অবশ্যই শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটে। তাহলে আমরা কি করব? এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। অবশ্যই এ অবস্থায় সিস্টেমের টোটাল এনার্জি হবে বি অবস্থায় সিস্টেমের টোটাল এনার্জির সমান। তাহলে আমরা কি লিখতে পারি? এ অবস্থায় সিস্টেমের টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু বি অবস্থার সিস্টেমের টোটাল এনার্জি। ওকে, টোটাল এনার্জি মানে কোন কোন এনার্জিকে আমরা কনসিডার করি? বিভব শক্তি আর গতি শক্তি। তাহলে এ অবস্থার টোটাল এনার্জি মানে হচ্ছে এ অবস্থার বিভব শক্তি প্লাস এ অবস্থার গতি শক্তি। বি অবস্থার টোটাল এনার্জি মানে কি? বি অবস্থার বিভব শক্তি প্লাস বি অবস্থার গতি শক্তি। ওকে, এবার আমাকে বলো এ অবস্থায় বিভব শক্তি কত হবে? পৃথিবীর ভর হচ্ছে এম কেজি। কত? ক্যাপিটাল এম কেজি। ওকে, রকেটের ভর হচ্ছে স্মল এম কেজি। ঠিক আছে, রকেটটা কোথায় ছিল? পৃথিবী পৃষ্ঠে ছিল। তাহলে বলো তো পৃথিবীর কেন্দ্র থেকে রকেটের দূরত্ব কত? পৃথিবীর কেন্দ্র থেকে রকেটের দূরত্ব হচ্ছে আর মিটার বা পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে এই অবস্থায় এই সিস্টেমের বিভব শক্তি কত হবে? দুইটা ভর আছে, একটা ক্যাপিটাল এম আর একটা স্মল এম। দুইটার মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল আর। সিস্টেমের বিভব শক্তি কত? মাইনাস জি এম এম বাই আর। তাহলে এই অবস্থায় সিস্টেমের বিভব শক্তি হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এই অবস্থায় গতি শক্তি কত হবে? ভাইয়া গতি শক্তি কই থেকে আসবে? রকেটকে যে তুমি ভি বেগে নিক্ষেপ করবা, গতি শক্তি আছে না রকেটের? যেখানেই বেগ আছে সেখানেই গতি শক্তি আছে। তাহলে রকেটের গতি শক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। ভাই এখানে পৃথিবীর ভর দিলেন না কেন? বেগটা কার? রকেটের। তাহলে গতি শক্তি কার? রকেটের। তাহলে ভর কার বসবে? অবশ্যই রকেটের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ অবস্থার বিভব শক্তি, এটা হচ্ছে এ অবস্থার গতি শক্তি। এবার আমাকে বলো বি অবস্থার বিভব শক্তি আর গতি শক্তি কত হবে? বি অবস্থায় রকেট চইলা গেছে কোথায়? অসীমে। ভাইয়া অসীমে বিভব শক্তি কত? অসীমে বিভব শূন্য। তাহলে বিভব শক্তিও কত? শূন্য। ভাইয়া পৃথিবীর কোনো বিভব শক্তি নাই। বিভব শক্তি কি একটা সিঙ্গেল ম্যাসের কখনো থাকে? না, বিভব শক্তি থাকে একটা সিস্টেমের। যখন রকেট আর পৃথিবী একসাথে ছিল বা একটা সিস্টেম হিসাবে ছিল, তখন তাদের বিভব শক্তি ছিল। এখন রকেট চলে গেছে অসীমে, অসীমে ওর বিভব শক্তি শূন্য। পৃথিবী আছে এখানে একা, একটা সিঙ্গেল ম্যাসের কোনো বিভব শক্তি নাই। তাহলে বি অবস্থায় টোটাল বিভব শক্তি কত হবে? জিরো। দ্যাট মিন্স বি অবস্থার বিভব শক্তি জিরো। ঠিক আছে, বি অবস্থার গতি শক্তি কত হবে? বি অবস্থার গতি শক্তিও জিরো হবে। কেন ভাইয়া? কারণ আমরা সেই মিনিমাম ভেলোসিটি বের করতে চাই যেই বেগে নিক্ষেপ করলে রকেট কোনো রকমে অসীমে গিয়ে পৌঁছাবে, মানে অসীমে যে জাস্ট পৌঁছায় থাইমা যাবে। তুমি যদি 11.2 এর চেয়ে বেশি বেগে নিক্ষেপ করো, তখন রকেট অসীমে যাওয়ার পরেও তার ভেলোসিটি থাকবে। বাট আমরা তো খুঁজতেছি সেই মিনিমাম ভেলোসিটি, যে কোন মিনিমাম ভেলোসিটিতে রকেটটাকে নিক্ষেপ করলে সে কোনো রকমে অসীমে যাইতে পারবে। কোনো রকম অসীমে যাওয়া মানে হচ্ছে জাস্ট অসীমে গিয়েই থেমে যাবে, তার আগে থামবে না। এই বাউন্ডারিটা ক্রস করবে আর থেমে যাবে।
ওকে, তাহলে আমরা সেই মিনিমাম ভেলোসিটি পাবো, যে বেগে নিক্ষেপ করলে অসীমে যে পৌঁছাইতে পারতেছে, কোনো রকমে হইলেও সে পৌঁছাইতে পারতেছে। তাহলে বলো বি অবস্থায় বা অসীমে গতিশক্তি কত ধরবা? অবশ্যই শূন্য। আমরা দেখতে চাই যে অসীমে অ্যাটলিস্ট শূন্য বেগে পৌঁছানোর জন্য আমার কত বেগে পৃথিবী থেকে নিক্ষেপ করা লাগে। ওকে, তুমি চাইলে অসীমের একটা বেগ ধরতে পারো, সেক্ষেত্রে মুক্তি বেগের চেয়ে বেশি বেগ বের হবে। ওকে, বাট আমরা চাচ্ছি মিনিমাম ভেলোসিটি, যে মিনিমাম কত বেগে নিক্ষেপ করলে রকেট কোনো রকমে জাস্ট অসীমে গিয়ে ল্যান্ড করবে বা জাস্ট অসীমে গিয়ে টাচ করবে, আর কিছু না। ওকে, তাহলে অসীমে যাওয়ার পর রকেটের ফাইনাল ভেলোসিটি কত? 0। তাহলে গতিশক্তি কত? অবশ্যই 0। তাহলে ফাইনাল গতিশক্তি 0। ওকে, তাহলে একটা কাজ করো, এইটাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর। দেখো এই পাশে স্মল এম আছে, এই পাশেও স্মল এম আছে, কাটাকাটি করা যায়। 2কে এই পাশে নিয়ে যাও, রুট করে দাও, চলে আসবে ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। এইটাই মুক্তিবেগের ফর্মুলা। ঠিক আছে, এইটাই হচ্ছে মুক্তিবেগের জেনারেল ফর্মুলা। একদম এইটাই দেখবো আমরা সবচেয়ে বেশি ইউজ করতেছি। আরও একটা ফর্মুলা আছে, বাট সেটার চেয়ে এইটা হচ্ছে বেশি ইউজ করা হয়। তাহলে যে কোনো গ্রহের মুক্তিবেগ বের করার ফর্মুলা কি? রুট ওভার 2gm বাই আর। হ্যাঁ, যে কোনো গ্রহের মানে আপনি তো বললেন এটা পৃথিবীর। হ্যাঁ, যখন তুমি পৃথিবীর জন্য করবা তখন এখানে ভর হিসাবে পৃথিবীর ভর বসাবা, ব্যাসার্ধ হিসাবে পৃথিবীর ব্যাসার্ধ বসাবা। যখন তুমি মঙ্গলের জন্য মুক্তিবেগ বের করবা তখন ভর হিসাবে মঙ্গলের ভর বসাবা, ব্যাসার্ধ হিসাবে মঙ্গলের ব্যাসার্ধ বসাবা। যখন চাঁদের জন্য করবা তখন ভর হিসাবে চাঁদের ভর, ব্যাসার্ধ হিসাবে চাঁদের ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে খুব সহজ। এখানে এম যেটা, এমটা হচ্ছে গ্রহের ভর। এম কি রে? এম হচ্ছে গ্রহের ভর। আর কি বলতো? আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। ওকে, কোন গ্রহ? যেই গ্রহের মুক্তিবেগ তুমি নির্ণয় করতেছো। তুমি যখন পৃথিবীরটা করবা তখন পৃথিবীর ভর বসাবা, পৃথিবীর ব্যাসার্ধ বসাবা। অন্য কোনো গ্রহেরটা করতে গেলে সেই গ্রহের ভর বা ব্যাসার্ধ বসানো লাগবে। এখন এই যে মুক্তিবেগটা তুমি বের করলা, এইটা কিন্তু গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ। এটা কি? এটা হচ্ছে গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ। এইটা মানে কি আবার ভাইয়া? মানে হচ্ছে এই যে পৃথিবীর জন্য 11.2 বের হইল, তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো তখন সে অসীমে চলে যাবে। তোমাকে যদি বলে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে তুমি দাঁড়ায় আছো, তখন মুক্তিবেগ কত? তখন কিন্তু এইটা হবে না, এই ফর্মুলা দিয়ে বের করা যাবে না। এই ফর্মুলা শুধুমাত্র গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে যদি বস্তুকে নিক্ষেপ করা হয় সেই কেসে যদি তোমাকে মুক্তিবেগ বের করতে বলে তার জন্য অ্যাপ্লিকেবল। যদি পৃষ্ঠ থেকে উপরে বা পৃষ্ঠ থেকে গভীরে গিয়ে মুক্তিবেগ বের করতে বলে তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে ম্যাথ করা যাবে না। এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদেরকে পৃষ্ঠের উপরে দাঁড়িয়ে বলবে মঙ্গলের পৃষ্ঠে তুমি দাঁড়ায় আসো, বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে সে মঙ্গলের মায়া ছেড়ে চলে যাবে, তখন এটা অ্যাপ্লাই করব। পৃথিবী পৃষ্ঠে দাঁড়ায় আসো, মুক্তিবেগ কত? তখন এটা অ্যাপ্লাই করব। চাঁদের পৃষ্ঠে দাঁড়ায় আসো, মুক্তিবেগ কত? তখন এটা অ্যাপ্লাই করব। যদি বলে চাঁদের পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে দাঁড়ায় আসো, তখন মুক্তিবেগ কত? তখন এটা অ্যাপ্লাই করবা না। তুমি কি এখানে রকেটকে 100 কিলোমিটার উপরে কনসিডার করছিলা? করো নাই তো, তুমি তো কনসিডার করছো রকেট পৃষ্ঠে। তার মানে তুমি যে ফর্মুলা বের করলা এটা শুধুমাত্র গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করার ফর্মুলা। এর জন্য মাথায় থাকে। ওকে, একটা সার্টেন উচ্চতায় মুক্তিবেগ কেমনে নির্ণয় করা লাগে সেটা আমরা দেখব। আপাতত এটা বুঝো, এটা হচ্ছে গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করার ফর্মুলা। সহজ একদম, মনে থাকবে। গুড। এখানে আমরা কি করছি? এখানে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করছি। যদি কারো বুঝতে সমস্যা হয় এটা কি? এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। কোথায় পড়ছিলাম বলো তো? এই কই পড়ছি এটা? কাজ ক্ষমতা শক্তিতে। ওকে, কাজ ক্ষমতা শক্তিতে আমরা এটা পড়ে আসছি, শক্তির সংরক্ষণশীলতার নীতি বা কনজারভেশন ল অফ এনার্জি। ওকে, চলো সামনে আগাচ্ছি। এখানে হচ্ছে মুক্তিবেগের ব্যাপারে তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো এমসিকিউতে আসে। এগুলো কোথায় আসে? এগুলো আসে এমসিকিউতে। যেমন তুমি যদি একটু মুক্তিবেগের ফর্মুলাটার দিকে তাকাও, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল এরকম, মুক্তিবেগ v ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই r। তুমি এখানে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ বসাও, দেখবা মুক্তিবেগের মান চলে আসছে 11.2, যেটা আমরা এতক্ষণ ধরে লিখতেছি। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কি রকেটের ভরটা আছে?
এই যে আমরা রকেটটাকে নিক্ষেপ করছিলাম তার ভর কত ছিল, স্মল এম কেজি। সেটা কি ফর্মুলার মধ্যে আছে? নাই। ফর্মুলার মধ্যে কার ভর আছে, গ্রহের ভর। তার মানে তুমি যেই বস্তুকে নিক্ষেপ করবা তার ভরের উপর মুক্তিবেগ নির্ভরই করে না। ওকে, তোমার ফর্মুলার মধ্যে কিন্তু বস্তুর ভর নাই, তার মানে মুক্তিবেগের যে মান সেটা নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভরশীল না, গ্রহের ভরের উপর নির্ভরশীল। একটা কলমের জন্য মুক্তিবেগ যা, একটা বিল্ডিং এর জন্য মুক্তিবেগ তাই, কোনো পার্থক্যই নাই। ওকে, তাহলে মুক্তিবেগ নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভর করে না। লেখো, কি করে না, নিক্ষিপ্ত বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। ওকে, ভরের ওপর নির্ভরশীল নয়। ফর্মুলার মধ্যেও দেখো স্মল এমটা নাই, তার মানে মুক্তিবেগ ভরের উপর ডিপেন্ডই করতেছে না, নিক্ষিপ্ত বস্তুর গ্রহের ভরের উপর কিন্তু নির্ভর করবে। ওকে, এটা গেল হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে মুক্তিবেগ ডিরেকশনের উপর নির্ভর করে না। তুমি বস্তুকে কোন দিকে নিক্ষেপ করতেছো তার উপর মুক্তিবেগ নির্ভর করে না। ধরো এই তোমার কাছে গ্রহ আছে, এটা হচ্ছে পৃথিবী, তুমি পৃথিবী পৃষ্ঠে দাঁড়াইলা, দাঁড়ায় কি করলা, একবার বস্তুকে নিক্ষেপ করলা এই দিকে, আর একবার বস্তুকে নিক্ষেপ করলা এই দিকে। কোন ক্ষেত্রে মুক্তিবেগ কত হবে, দুই ক্ষেত্রে 11.2। এই দিকেও মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই দিকেও মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কেন ভাইয়া মুক্তিবেগ কেন ডিরেকশনের উপর নির্ভর করতেছে না? তুমি একটা কথা বলো, এই যে মুক্তিবেগের ফর্মুলাটা প্রমাণ করলা, কেমনে প্রমাণ করলা, শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়ে। এখানে সব হচ্ছে এনার্জি। এনার্জি কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশির সাথে ডিরেকশনের কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্কই নাই। এর জন্যই মুক্তিবেগ দিকের উপর বা তুমি কোন দিকে নিক্ষেপ করতেছো তার উপর ডিপেন্ডেন্ট না। তুমি ধরো একটা বস্তুকে, ধরো একটা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, কত 2 কেজি, তাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করলা, তার গতিশক্তি কত হবে, 1/2 × 2 × 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাকে যদি তুমি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করো তার গতিশক্তি কি অন্য কিছু হবে? ধরো তুমি একটা বস্তুকে এই দিকে নিক্ষেপ করছো 10 মিটার পার সেকেন্ড বেগে, তার ভর হচ্ছে 2 কেজি, তাহলে তার গতিশক্তি কত হবে, 1/2 × 2 × 10 স্কোয়ার মানে হচ্ছে 100। যদি এই দিকে নিক্ষেপ করো গতিশক্তি কত হবে, 100ই হবে। ভাই ডিরেকশনের জন্য কি গতিশক্তি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। সো শক্তির মান ডিরেকশনের জন্য চেঞ্জ হয় না, এর জন্য মুক্তিবেগ ডিরেকশনের উপর নির্ভরশীল না। তাই বলে বস্তুকে আবার পৃথিবীর দিকে নিক্ষেপ করা যাবে না। তুমি বললা যে ভাইয়া আমি তাহলে একটা কাজ করি, আপনি তো বললেন ডিরেকশনের উপর নির্ভরশীল না, আমি বস্তুকে এই দিক বরাবর নিক্ষেপ করি, তাইলে কিছু হইল? তুমি চাচ্ছ বস্তুকে পৃথিবী থেকে বাইরে পাঠাইতে, তুমি যদি বস্তুরে পৃথিবীর ভিতরের দিকেই দিয়ে দাও সে কি আর যাইতে পারবে? সে তো পৃথিবীর মধ্যেই কোনো এক জায়গায় যে আটকা পড়ে যাবে। কোনো বাধা তাকে দেওয়া যাবে না, বাধাহীন এমন একটা পথে তাকে নিক্ষেপ করা লাগবে। হইতে পারে উপরে, হইতে পারে ডানে, হইতে পারে বামে, বাট তার পথে কোনো বাধা আসা যাবে না। বাধাহীন যে কোনো পথে মুক্তিবেগের মান সমান, মুক্তিবেগ ডিরেকশনের উপর নির্ভর করে না। বাট তুমি যদি এমন ডিরেকশনে নিক্ষেপ করে দাও যেখানে বাধা আসার সম্ভাবনা আছে, সেখানে তো মুক্তিবেগ আর ওইটা থাকবে না, তাই না? দেখা যাবে বস্তু বাধাপ্রাপ্ত হবে, তখন তার গতিতে পরিবর্তন চলে আসবে, তখন হয়তো বা সে আর অসীমে যাইতে পারবে না। সো এমন একটা ডিরেকশন আমাদের নিক্ষেপ করা লাগবে যেদিকে কোনো বাধা নাই। এরকম ডিরেকশন যদি আমরা নিক্ষেপ করতে পারি সেক্ষেত্রে মুক্তিবেগের মান তুমি কোন দিকে নিক্ষেপ করতেছো, কত কোণে নিক্ষেপ করতেছো তার উপর নির্ভরশীল না। ক্লিয়ার? গুড। এই তিনটা লাইন খুব ইম্পর্টেন্ট। গ্রহ বা উপগ্রহের উপর মুক্তিবেগ নির্ভরশীল, গ্রহ উপগ্রহের ভরের উপরেও নির্ভর করে এবং ব্যাসার্ধের উপরেও নির্ভর করে। ঠিক আছে, কারণ ফর্মুলার মধ্যে দেখো গ্রহের ভরও আছে, ব্যাসার্ধও আছে। দ্বিতীয়ত, বস্তুর ভরের উপর নির্ভর করে না। তুমি যেই বস্তুকে নিক্ষেপ করতেছো, যাকে তুমি অসীমে পাঠাবা, তার ভরের উপর মুক্তিবেগ নির্ভরশীল নয়। ওকে, এবং ফাইনালি মুক্তিবেগ নিক্ষেপণ কোণের উপর নির্ভর করে না। তুমি কত কোণে নিক্ষেপ করলা তার সাথে মুক্তিবেগের কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছি? ক্লিয়ার? শিওর? গুড। সামনে কাছে আসো। এই পর্যন্ত গেল। এখন যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম কেস 1, সেটা হচ্ছে কোন একটা গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ। কোন একটা গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ বের করার জন্য, এটা হচ্ছে পৃষ্ঠে, কোথায়, গ্রহের পৃষ্ঠে, পৃষ্ঠে দ্বারাই আমরা একটা বস্তুকে নিক্ষেপ করব, তার জন্য আমরা মুক্তিবেগ নির্ণয় করতেছি। সেটার ফর্মুলা আমরা মাত্রই প্রমাণ করলাম, কত আসছিল, VE is equals to √2gm divided by r, তাই না? এটাই তো ছিল। আমার একটা কথা বলো, তুমি যেই জায়গায় দ্বারা নিক্ষেপটা করলা বস্তুকে,
সেই জায়গায় গ্র্যাভিটির মান কত? কোথায় দ্বারা নিক্ষেপ করছো? পৃষ্ঠে। কোনো একটা গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি কত বলো তো? কোনো একটা গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি হচ্ছে জি ইজ ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? যে কোনো গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখান থেকে কিরকম লেখা যায়? GM ইজ ইকুয়ালস টু GR স্কোয়ার। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। একটা কাজ করি, এখানে যে জিএমটা আছে সেটাকে GR স্কোয়ার দিয়ে একটু রিপ্লেস করে দিই। যদি করি তাহলে আসবে √2 ইন্টু GR স্কোয়ার ডিভাইডেড বাই আর। একটার কাটাকাটি চলে যাবে, থাকবে কি √2GR। বুঝছো? সো এইটা হচ্ছে মুক্তিবেগ বের করার আর একটা অল্টারনেটিভ ফর্মুলা। তুমি এখানে জি এর মান 9.8 বসাও, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ বসাও, দেখবা মুক্তিবেগের মান চলে আসছে 11.2। সেটা কার মুক্তিবেগ বের হইলো? পৃথিবীর। যদি বলে মঙ্গলের মুক্তিবেগ বের করো, সেক্ষেত্রে এখানে গ্র্যাভিটি বসানো লাগবে, মঙ্গলের পৃষ্ঠের গ্র্যাভিটি। 9.8 না, পৃথিবীরটা বসাইলে হবে না। যদি মঙ্গলেরটা বের করতে বলে সেক্ষেত্রে এখানে মঙ্গলের পৃষ্ঠের গ্র্যাভিটি বসানো লাগবে। এবং ব্যাসার্ধ হিসাবে কি বসাবা? পৃথিবীর ব্যাসার্ধ না, যখন যেই গ্রহেরটা নির্ণয় করবা তখন সেই গ্রহেরটাই বসাইতে হবে। সো মঙ্গলেরটা বের করতে বললে তখন মঙ্গলের ব্যাসার্ধ বসাইতে হবে। বুঝছেন? তাহলে কোনো একটা গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ বের করার ফর্মুলা হচ্ছে দুইটা। একটা হচ্ছে V ইজ ইকুয়ালস টু √2GM ডিভাইডেড বাই আর, এটা একটা। আর একটা হচ্ছে √2GR। মনে থাকবে? বলো তো এখানে কোনটা কি ইন্ডিকেট করে? আরেকটা বার একটু বলে দে, এগুলো কিন্তু ভুল করে পোলাপান, তোমরা কিন্তু এই ভুলগুলো করবা না, ঠিক আছে? আরেকটা বার বলে দিচ্ছি, তুমি যেই গ্রহের মুক্তিবেগ বের করতেছো সেই গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল M, আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ, জি হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠের গ্র্যাভিটি। যখন পৃথিবীরটা বের করবা তখন পৃথিবীর পৃষ্ঠের গ্র্যাভিটি, যখন মঙ্গলেরটা বের করবা তখন মঙ্গলের পৃষ্ঠের গ্র্যাভিটি। বুঝছেন? গুড। তাহলে এম কি? আরেকবার লেখো, এগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, গ্রহের ভর। আর কি বলো? আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। জি কি বলো তো? জি হচ্ছে গ্র্যাভিটি। কার গ্র্যাভিটি? গ্রহের। কোন জায়গায় গ্র্যাভিটি? গ্রহের এক এক জায়গায় তো গ্র্যাভিটি এক এক রকম। তুমি কোন জায়গায় মুক্তিবেগ বের করতেছো? পৃষ্ঠে। যদি তুমি পৃষ্ঠে মুক্তিবেগ বের করো, গ্র্যাভিটি বসাইতে হবে পৃষ্ঠেরটা। তার মানে জি হচ্ছে গ্রহের পৃষ্ঠের গ্র্যাভিটি। ওকে, পৃষ্ঠের গ্র্যাভিটি মানে যেইখানকার তুমি মুক্তিবেগটা বের করবা ঠিক সেইখানকার গ্র্যাভিটি তোমার ফর্মুলাতে বসাইতে হবে। মনে থাকবে? একদম সহজ ফর্মুলা। হ্যাঁ, এটা মনে থাকলে এটা বের করাও আসলে কোনো ব্যাপার না। তোমার যে কোনো একটা ফর্মুলা মনে রাখা লাগবে, আর একটা তুমি খুব ইজিলি বের করে আনতে পারবা গ্র্যাভিটির ফর্মুলা থেকে। পারবো? গুড। সেটা হচ্ছে কেস 1, যখন আমরা পৃষ্ঠের মধ্যে দাঁড়িয়ে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতেছি। এখন আমরা তো আসলে মানুষ খুব বেশি ভালো না, আমাদের হচ্ছে খালি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে। আমরা কি করলাম? আমরা এবার উঠে গেলাম পৃথিবী থেকে উপরে। বললাম ভাইয়া একটু পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠে দেখি তো কেমন লাগে। আমি বললাম কতখানি উপরে উঠবা? তুমি বললা ভাইয়া আমি H মিটার উপরে উঠবো। আমি বললাম ঠিক আছে উঠো, কিন্তু আমাকে মুক্তিবেগ বের করে দেখাও। তুমি বললা ভাইয়া কোনো ব্যাপারই না, শক্তির সংরক্ষণশীলতার নীতি দিয়েই করে ফেলবো। তাহলে এবার আমরা কি করব? পৃথিবী পৃষ্ঠ থেকে H মিটার উপরে কোনো বিন্দুতে মুক্তিবেগ বের করব। সো ধরো আমাদের যে রকেটটা সে এবার পৃথিবীতে নাই, সে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে H মিটার উপরে। এখানে আছে আমাদের রকেট। এই রকেটকে আমরা পাঠাবো কোথায়? এই রকেটকে পাঠাবো পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে। হোয়াট ডাজ ইট মিন ভাইয়া? অসীমে। তাহলে এইটা যদি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র হয়, কোনটা? এইটা। রকেটকে আমরা পাঠাবো কোথায়? এইটার বাইরে। বাইরে মানে কি? অসীমে। কোথায়? অসীমে। অসীমে হচ্ছে আমাদের বি পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট, যেখানে আমরা রকেটটাকে পাঠাইতে যাচ্ছি। এখন ধরলাম পাঠানোর জন্য আমরা এটাকে নিক্ষেপ করব ভি বেগে। কত বেগে নিক্ষেপ করব? ভি বেগে। তাহলে বলেন এই বেগের মানটা কেমনে নির্ণয় করা যায়? এই যে আপনি পাঠাচ্ছেন, এই প্রসেস চলাকালীন অবস্থায় কোনো এক্সটার্নাল ফোর্স আছে না, কোনো ঘর্ষণ বল বা এরকম কোনো কিছু আছে? প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো বাতাসের ঘর্ষণ আছে, বাট আমরা তো এগুলোকে কনসিডার করি না ম্যাথে, তাই না? সো কোনো ঘর্ষণ বল নাই, কোনো অসংরক্ষণশীল বল নাই। ভাইয়া এক্সটার্নাল ফোর্স তো আছে, এই যে গ্র্যাভিটি টানতেছে বা পৃথিবী টানতেছে, সেটা তো সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল থাকলে শক্তির সংরক্ষণশীলতার নীতিতে কোনো সমস্যা নাই। যদি সংরক্ষণশীল বল না থাকে, যদি অসংরক্ষণশীল বল থাকে বা এক্সটার্নাল ফোর্স থাকে যেটা সংরক্ষণশীল বল না,
তখন শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটে না। বাট এখানে আসেই শুধুমাত্র সংরক্ষণশীল বল, সো অবশ্যই এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লিকেবল। তার মানে এ অবস্থায় সিস্টেমের টোটাল এনার্জি হবে বি অবস্থায় সিস্টেমের টোটাল এনার্জির সমান। তাহলে আমরা আরেকটা বার লিখতে পারি ই টোটাল এ ইজ ইকুয়ালস টু ই টোটাল বি। বলো এ অবস্থার টোটাল এনার্জি মানে কি? এ অবস্থার বিভব শক্তি প্লাস এ অবস্থার গতি শক্তি। সেক্ষেত্রে লেখা যায় ই পি এ প্লাস ই কে এ। এ অবস্থার বিভব শক্তি প্লাস এ অবস্থার গতি শক্তি। বলো বি অবস্থার টোটাল এনার্জি মানে কি? বি অবস্থার বিভব শক্তি প্লাস বি অবস্থার গতি শক্তি। এবার আমাকে বলেন স্যার এই এ অবস্থায় বিভব শক্তি কত হবে? ভাইয়া মাইনাস জিএমএম বাই আর। এবার কি দুইটা ভরের মধ্যবর্তী দূরত্ব আর নাকি? না ভাইয়া, দুইটা ভরের মধ্যবর্তী দূরত্ব এইচ। তাহলে বিভব শক্তি হবে মাইনাস জিএমএম বাই এইচ। দূরত্ব এমনি নেওয়া লাগে? দূরত্ব নেওয়া লাগে সেন্টার থেকে সেন্টার। সো আমার ডিস্টেন্স নেওয়া লাগবে পৃথিবীর সেন্টার থেকে। এতটুকু কত রে? এতটুকু হচ্ছে আর। তাহলে পৃথিবীর সেন্টার থেকে বস্তুর দূরত্ব কত? আর প্লাস এইচ। দ্যাট মিনস এবার দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। যদি আর প্লাস এইচ হয় তাহলে বিভব শক্তি কত হবে? দুইটা ম্যাস আছে, একটা ক্যাপিটাল এম কেজি আর একটা স্মল এম কেজি। তাদের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব আর প্লাস এইচ। বিভব শক্তি কত হবে? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। লেখো মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। গতিশক্তি কত হবে? নিক্ষেপ করছো কত বেগে? ভি বেগে, তাহলে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, বি অবস্থায় বিভব শক্তি কত হবে? অসীমে বিভব শক্তি শূন্য। আর এই সিঙ্গেল পৃথিবীর কোনো বিভব শক্তি নাই, একটা সিঙ্গেল অবজেক্টের কোনো বিভব শক্তিই নাই। ঠিক আছে, এবং গতিশক্তি কত হবে বলো? যখন তুমি ফাইনাল অবস্থায় পৌঁছাই গেছো, অসীমে পৌঁছাই গেছো, গতিশক্তি কত হবে? শূন্য। কারণ আমরা বস্তুকে সেই মিনিমাম ভেলোসিটিতে নিক্ষেপ করতে চাই যেটা দিয়ে সে কোনো রকমে অসীমে যা পৌঁছাইতে পারবে। কোনো রকমের মানে কি? মানে সে অসীমে জায়গায় থাইমা যাবে, তারপর আর সে যাবে না। তার মানে অসীমে গিয়ে তার বেগ হয়ে যাবে শূন্য। সো বি অবস্থায় ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে জিরো। সো ফাইনাল গতিশক্তিও কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই পাশে যে মাইনাস টার্মটাকে আছে ওটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে চলে আসবে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। স্মল এম কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে ভিই ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ওকে, সো এইটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বা যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় মুক্তিবেগ নির্ণয় করার ফর্মুলা। কি? যে কোনো গ্রহের পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় গিয়ে যদি তোমাকে মুক্তিবেগ বের করতে বলে তখন ফর্মুলা এই মডিফিকেশনটা আসবে। আগে ছিল শুধুমাত্র আর, এইবার হবে হচ্ছে আর প্লাস এইচ। ওকে, সো এটা হচ্ছে একটা ফর্মুলা। এবং খেয়াল করো মুক্তিবেগ কিন্তু কমে আসতেছে, কমে আসাই উচিত, কারণ সে যখন পৃথিবীর কাছে বা পৃথিবীর পৃষ্ঠে তখন তো পৃথিবী তাকে অনেক বেশি বলে টানবে, তাই না? সে পৃথিবীর ফিল্ডের অনেক কাছাকাছি। বাট যখন সে পৃথিবী থেকে এইচ মিটার উপরে তখন কি পৃথিবীর আকর্ষণ বল কিছুটা হইলেও কমে যাবে না? অবশ্যই কমে যাবে। সো তখন তার জন্য পৃথিবী ছাড়াটা হবে তুলনামূলকভাবে ইজি। এর জন্য পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ বেশি। বাট তুমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠবা মুক্তিবেগের মান কি হবে? কমতে থাকবে। ওকে, সো এটা গেল একটা ফর্মুলা। আরো একটা ফর্মুলা ডিরাইভ করা যায় কিভাবে? গ্র্যাভিটি দিয়ে। আচ্ছা আমাকে বলো এইবার গ্র্যাভিটি কত হবে? জিএম বাই আর স্কোয়ার? না, তুমি কি এবার পৃথিবী পৃষ্ঠে নাকি? না তো, তুমি আসো পৃথিবী থেকে এইচ মিটার উপরে। পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে গ্র্যাভিটি কি জিএম বাই আর স্কোয়ার? না, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে গ্র্যাভিটি হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাই না? পড়ছি না এই ফর্মুলা? পড়ছি। তাহলে বলো এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় জিএম ইজ ইকুয়ালস টু জি প্রাইম মাল্টিপ্লাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো আমাদের মুক্তিবেগের যে ফর্মুলা সেখানে যে জিএম আছে, জিএম কে আমরা রিপ্লেস করে দিব কি দিয়ে? জি প্রাইম ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার দিয়ে। তাহলে বলেন মুক্তিবেগ কি আসবে? মুক্তিবেগ আসবে রুট ওভার 2g প্রাইম ইন্টু আর প্লাস এইচ। এই হচ্ছে এইচ মিটার উচ্চতায় মুক্তিবেগ নির্ণয় করার আর একটা ফর্মুলা। তবে এখানে কেয়ারফুল, এখানে যে গ্র্যাভিটি সেটা কিন্তু ভূপৃষ্ঠের গ্র্যাভিটি না, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতার গ্র্যাভিটি।
বুঝছো? এটা কিন্তু 9.8 বসাইলে হবে না। যদি তুমি এই ফর্মুলা দিয়ে করতে যাও, প্রথমে ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতার যে গ্র্যাভিটি সেটা বের করে নেওয়া লাগবে, দেন তুমি ফর্মুলার মধ্যে বসাবা। আর এখানে কিন্তু অবশ্যই আর প্লাস এইচ বসবে। আরটা কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এইচ কি? এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তুমি মুক্তিবেগটা নির্ণয় করতেছো। বুঝছো? সো মনে থাকে জানো, এখানে জি প্রাইমটা কি? এখানে জি প্রাইম হচ্ছে এইচ মিটার উচ্চতার গ্র্যাভিটি, ঠিক আছে? উচ্চতার গ্র্যাভিটি। এবং এইচটা কি? এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই বিন্দুর উচ্চতা। কোন বিন্দু? যেই বিন্দুতে আমরা মুক্তিবেগটা নির্ণয় করতে চাচ্ছি। দেখেন ক্লিয়ার কিনা? সো এই দুইটা ফর্মুলাই আমাদের লাগবে। একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ বা যে কোনো গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ, এবং আরেকটা হচ্ছে গ্রহের পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় মুক্তিবেগ। এখানে কিন্তু পৃথিবী না বলে তোমাকে মঙ্গলের জন্য বলতে পারে যে মঙ্গলের পৃষ্ঠ থেকে আমরা 100 কিলোমিটার উপরে গেলাম, এখন মুক্তিবেগ কত? সেক্ষেত্রে এখানে তোমার বসবে মঙ্গলের ভর, এখানে বসবে মঙ্গলের ব্যাসার্ধ, আর এইচ হবে পৃষ্ঠ থেকে ওই বিন্দুর উচ্চতা। তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে জি প্রাইম হবে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় গ্র্যাভিটির মান, এবং এইচ হবে হচ্ছে 100 কিলোমিটার, এবং আর হবে হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। মানে যেই গ্রহের কথা বলবে আমাদের সেই গ্রহের এই রাশিগুলার যে মান সেটা বসাইতে হবে। দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে হচ্ছে আমরা ম্যাথ সলভিং এ চলে যাব। চলো। হ্যাঁ দাদা, কাল বাদে পরশু থেকে রমজান আরম্ভ, রমজানে ক্লাস হবে নাকি বন্ধ থাকবে? ক্লাস যদি হয় কোন সময় ক্লাস নেবে? রমজান মাসে অবশ্যই ক্লাস হবে, এবং ক্লাসের একটা টাইম হচ্ছে আমাদের ফিক্স করা লাগবে। সেটা নিয়ে তোমাদের সাথে আমি এই উইকলি মিটিংয়ে হচ্ছে ডিসকাস করব, ঠিক আছে? রমজান মাসে একটা টাইম তো আমি অলরেডি ফিক্স করে ফেলছি, সেটা হচ্ছে কি বলে, রিভিশন ব্যাচের ক্লাস। 25 ব্যাচের ভাই আপুদের ক্লাস আমি নিচ্ছি হচ্ছে দুপুর 2:30টার সময়, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কাছে অপশন হচ্ছে দুইটা। সন্ধ্যাবেলায় তো ক্লাস নেওয়া যাবে না, সন্ধ্যাবেলায় সবাই টায়ার্ড থাকে। সো দুইটা অপশন, একটা হচ্ছে বিকালে ক্লাস করা, মানে হচ্ছে 2:30 বা 3টার দিক ক্লাস করা, আর একটা হচ্ছে রাতে ক্লাস করা, মানে এশার নামাজের পরে, ধরো 10টা বা 10:30টার দিকে, যখন তোমাদের সুবিধা হয়। ওকে, সো আইদার আমরা দিনের বেলায় ক্লাস করব দুপুর বেলায়, অথবা হচ্ছে আমরা রাতের বেলায় ক্লাস করব, যেটা তোমাদের জন্য কনভিনিয়েন্ট সেইটাই তোমাদের জন্য করা হবে। ওকে চলো। বুঝছি ভাইয়া, মুক্তিবেগের ক্যালকুলেশনটা বুঝি নাই। ভিভো মাইনাস জিএম বাই আর হবে না কেন? মাইনাস জিএম বাই আর কেন হবে? কোথায় 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 কোথায়? এর তো বিভব না, এর তো বিভব শক্তি। বিভব শক্তি তো মাইনাস জিএম বাই আর না, বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর। বিভব শক্তি বের করার জন্য আর একটা বস্তুর যে ভর সেটা দিয়ে গুণ করা লাগে, ঠিক আছে? তুমি যখন বিভব বের করতে তখন সেটা ছিল 1 কেজি ভরের জন্য বিভব শক্তি, বাট এখন তো 1 কেজি না, এখন একটা এম কেজি ভরের বস্তু চলে আসছে পৃথিবীর কাছে, সেক্ষেত্রে বিভব শক্তি হয়ে যাবে মাইনাস জিএমএম বাই আর। ওকে ওকে, বুঝছি ভাইয়া, রাতের বেলা হলে ভালো হয়। হ্যাঁ, সবার কাছ থেকে অপিনিয়ন নেওয়া হবে, সবার জন্য যেটা কনভিনিয়েন্ট হবে সেই টাইমেই ক্লাস হবে, ঠিক আছে? হয়তো একটা পোল দিয়ে দিব, পোলে যেই ভোট আসবে যে তোমরা কি দুপুর বেলায় ক্লাস করতে চাও নাকি রাতের বেলায় ক্লাস করতে চাও, যেটা সিলেক্ট হবে পোলে সেই টাইমে আমরা ক্লাস করব। চলেন তাহলে সামনে আগায় যাচ্ছি, আমরা ম্যাথ করি। হ্যাঁ, থিওরি মোটামুটি ক্লিয়ার, মানে এখানকার ম্যাথ একদমই সহজ, থিওরিও খুব সহজ, জাস্ট একটু কনসেপ্ট খাটায় ম্যাথগুলো করে যাওয়া লাগবে। চলো, কি বলছে? বলছে মঙ্গল গ্রহের ব্যাস 6000 কিলোমিটার এবং এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 38। প্রশ্নে বলছে মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটা বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। তাহলে তুমি বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? তোমাকে ব্যাস দিয়ে দিছে, মানে এখান থেকে তুমি ব্যাসার্ধ বের করতে পারবা। পৃষ্ঠে ত্বরণ দিয়ে দিছে, অভিকর্ষজ ত্বরণ। বলছে হচ্ছে পৃষ্ঠ হতে একটা বস্তুর মুক্তিবেগ কত। সো তোমার পৃষ্ঠের মুক্তিবেগ দরকার, পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ তোমারে দিয়ে দিছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? √2gr। দ্যাট মিন্স মুক্তিবেগের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এইটা, √2gr। ভাইয়া আমি যদি এইটা অ্যাপ্লাই করতাম √2gm/r, তাহলে কি সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না। সেক্ষেত্রে তোমার প্রথমে এই গ্র্যাভিটি থেকে মঙ্গল গ্রহের ভর বের করে আনা লাগবে, দেন সেটাকে এই ফর্মুলায় বসাইতে হবে, তারপর ম্যাথ সলভ করা লাগবে। কি দরকার বলো? সরাসরি গ্র্যাভিটি দিয়ে দিছে, সো গ্র্যাভিটি ওয়ালা যে ফর্মুলা আমরা সেটাই অ্যাপ্লাই করব, সরাসরি সলভ হয়ে যাবে। তাহলে চলেন, কাজ কি? কাজ হচ্ছে শুধুমাত্র মান বসানো। √2 * g এর মান কত রে? 38। মঙ্গলের ব্যাসার্ধ কত ভাইয়া? 6000 কিলোমিটার। এই যে তাড়াহুড়া করতে যাই ভুলটা হয়ে গেল, তোমরা কি ব্যাসার্ধ দিয়ে দিছে? এই তাড়াহুড়াগুলো কিন্তু করা যাবে না, স্পেশালি এমসিকিউতে এই ভুলগুলো হয়। এই ম্যাথ কোনোদিনও রিটেনে আসবে না, আসলে এমসিকিউতে আসতে পারে, বাট তুমি ভুলটা করবা কই? তুমি যা বসাবা ব্যাসার্ধের মান 6,
তো 6000 কিলোমিটার। তোমারে কি ব্যাসার্ধ দিয়ে দিছে নাকি? দেয় নাই তো, তোমারে দিছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? 3000 কিলোমিটার। এইসব ভুল কিন্তু কইরো না, সিলি মিস্টেকেই কিন্তু বেশি মিস্টেক হয়, মেজর মিস্টেক মানুষ খুব কমই করে, ম্যাক্সিমাম করে হচ্ছে সিলি মিস্টেক, এইটা করা যাবে না। ওকে, সো এখান থেকে ক্যালকুলেট করলেই আমাদের মুক্তিবেগ বের হয়ে যাবে। ভাইয়া মুক্তিবেগের একক কি হবে? মুক্তিবেগ কি? বেগ, বেগের একক কি রে? মিটার পার সেকেন্ড, তাহলে অবশ্যই মিটার পার সেকেন্ড। সহজ, ওই একটাই ফর্মুলা, ফর্মুলার মধ্যে শুধুমাত্র মান বসায় দিব, মান বসায় দিলেই আমাদের মুক্তিবেগের মান বের হয়ে যাবে। ক্লিয়ার গাইস? শিওর? গুড। সামনে আগাচ্ছে, আসো পরেরটা। বৃহস্পতির ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত, বলছে এর মুক্তিবেগ নির্ণয় করো। আচ্ছা, তোমার কি বলছে বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করো? না। এটা কি বলছে বৃহস্পতির পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে মুক্তিবেগ নির্ণয় করো? বলে নাই। যদি কোনো কিছু স্পেসিফিক ভাবে বলা না থাকে, আমরা সবসময় পৃষ্ঠে মুক্তিবেগই নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা কি নির্ণয় করব? বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগ। ভাইয়া এবার কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? √2gr? না, এবার কি তোমার গ্র্যাভিটি দিয়ে দিছে? দেয় নাই। তোমাকে দিছে হচ্ছে ভর, তোমাকে দিছে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কোনটা অ্যাপ্লাই করবা? ভর এবং ব্যাসার্ধওয়ালা যে ফর্মুলা ছিল সেইটা, VE is equals to √2gm/r। ভাই গ্র্যাভিটিটা অ্যাপ্লাই করলে হইতো না? হইতো, বাট সেক্ষেত্রে তোমার প্রথমে গ্র্যাভিটি বের করে নেওয়া লাগতো, দেন হচ্ছে গ্র্যাভিটির ফর্মুলা দিয়ে মুক্তিবেগ বের করা লাগতো। কি দরকার 2 স্টেপে ম্যাথ করার, যখন এক স্টেপেই করা যাচ্ছে? বুঝছেন? ওটাতেও করা যাবে, বাট সেক্ষেত্রে প্রথমে গ্র্যাভিটি বের করে নেওয়া লাগবে, কারণ এবার সরাসরি তো আপনাকে বৃহস্পতির পৃষ্ঠে গ্র্যাভিটি কত হবে সেটা দিয়ে দেয় নাই। সেক্ষেত্রে প্রথমে বের করা লাগবে, দেন ফর্মুলা ইনসার্ট করে আপনার অ্যান্সার বের করা লাগবে, হুইচ উইল বি আ লিটল বিট লেন্দি। 2 স্টেপের হয়ে যাবে, যেটা আমরা চাই না, আমরা এক স্টেপে করতে চাই। তার জন্য আমরা ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ এখানে আমাকে ভর এবং ব্যাসার্ধ সরাসরি দিয়ে দিছে। তাহলে চলো আমি যদি মান বসাই দেই, √2 ইন্টু জি মানে কি রে? 6.673 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, এম কত দিয়ে দিছে? ভর 1.9 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, আচ্ছা আর তো কিছু দরকার নাই, দুঃখিত আমি ওইদিকে বাড়াইলাম কেন। ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ কি দেওয়া আছে নাকি নাই? আছে ভাইয়া। এবার সরাসরি ব্যাসার্ধ দিয়ে দিছে, এবার কি আর 2 দিয়ে ভাগ করবা? অবশ্যই না। তাহলে কত? 7 ইন্টু 10⁻7। কাজ কি? ক্যালকুলেট করা। ক্যালকুলেট করলেই দেখবা রেজাল্ট বের হয়ে গেছে। ঠিক আছে, সো যদি ভর আর ব্যাসার্ধ দিয়ে দেয় তখন আমরা চেষ্টা করব এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। যদি গ্র্যাভিটি আর ব্যাসার্ধ দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, চেষ্টা করব আগেরটা অ্যাপ্লাই করার জন্য। বুঝতে পেরেছেন? ভেরি গুড। এগুলো সহজ ম্যাথ, জাস্ট ফর্মুলার মধ্যে হচ্ছে মান বসায় দাও, আর কোনো কমপ্লেক্সিটি এখানে নাই। আসো পরের ম্যাথে যাই। নেক্সট কি বলছে? পৃথিবীর পৃষ্ঠ হতে কত উপরে উঠলে মুক্তিবেগ অর্ধেক হয়ে যাবে? আমরা যত উপরে উঠতেছি মুক্তিবেগ কি হইতেছে? কমতেছে। সো আমাদের দেখা লাগবে কোন হাইটে গেলে মুক্তিবেগ পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগের অর্ধেক হয়ে যায়। তাহলে ধরেন এই আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে এ পয়েন্ট পৃথিবী পৃষ্ঠের উপরে। ঠিক আছে, আমরা চাচ্ছি এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে গেলে মুক্তিবেগ হয়ে যাবে অর্ধেক, ধরলাম সেটা বি পয়েন্ট। তাহলে বলা যায় বি পয়েন্টের যে মুক্তিবেগ সেটা হবে এ পয়েন্টের মুক্তিবেগের হাফ বা অর্ধেক। আমার দেখা লাগবে বি পয়েন্টের হাইট কত বা উচ্চতা কত, কত উচ্চতায় গেলে এই কাহিনীটা ঘটতেছে। তাহলে বি পয়েন্টের মুক্তিবেগ কত হবে? বি পয়েন্টের মুক্তিবেগ হবে এ পয়েন্টের মুক্তিবেগের অর্ধেক বা এ পয়েন্টের মুক্তিবেগ ডিভাইডেড বাই 2। এই কন্ডিশনটা ধরে আমার এই এইচ এর মানটা বের করা লাগবে যে বি পয়েন্টটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থিত। তাহলে চলেন বের করা যাক, খুবই সহজ। প্রসেসটা কি? প্রথমত আমাকে বলো বি পয়েন্টের মুক্তিবেগ হবে কত? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় মুক্তিবেগ কত রে? পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় মুক্তিবেগ হচ্ছে √2gm ডিভাইডেড বাই r প্লাস এইচ। ওকে ভাইয়া, এ পয়েন্টের মুক্তিবেগ কত হবে? পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত? এ পয়েন্টের মুক্তিবেগ হবে হচ্ছে √2gm ডিভাইডেড বাই r। ভাই এই দুজনের মধ্যে সম্পর্ক কি? বি পয়েন্টের মুক্তিবেগ এ পয়েন্টের মুক্তিবেগের অর্ধেক, দ্যাট মিন্স এই ভ্যালুটা হবে এইটার অর্ধেক। তাহলে যদি লিখি √2gm ডিভাইডেড বাই r প্লাস এইচ ইজ ইকুয়ালস টু হোয়াট? হাফ মাল্টিপ্লাইড বাই এইটা, মানে √2gm বাই r। ওকে,
দেখো তো দুই পাশ থেকে √2gm কাটাকাটি যায় না? যায়। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই √r+h ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই √r। একটা কাজ করি, দুই পাশে স্কোয়ার করে দেই। যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে এখানে আসবে 1/r+h, এখানে আসবে 1/4r। ঠিক আছে, 4r কে এই পাশে নিয়ে আসো, r+h কে ওই পাশে নিয়ে যাও, তাহলে চলে আসবে 4r ইজ ইকুয়ালস টু r+h, দ্যাট মিন্স h হবে 4r মাইনাস r, দ্যাট মিন্স h ইজ ইকুয়ালস টু 3r। বুঝছো? সো তুমি যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ উচ্চতায় উঠো বা 3r পরিমাণ উচ্চতায় উঠো, তখন দেখবা মুক্তিবেগ হইছে হচ্ছে অর্ধেক। কার অর্ধেক? ভূপৃষ্ঠে যে মুক্তিবেগ তার অর্ধেক। তাহলে আমাদের কত উচ্চতায় উঠা লাগবে? 3 মাল্টিপ্লাইড বাই পৃথিবীর ব্যাসার্ধ। যদি এতখানি হাইটে আমরা উঠা যাই, তখন যে মুক্তিবেগটা আমরা পাবো সেটা হবে ভূপৃষ্ঠের মুক্তিবেগের হাফ বা অর্ধেক। ক্লিয়ার গাইস? একদম সহজ, কিন্তু একদম সহজ। দেখো এখানে কোনো নতুন ফর্মুলাই নাই, ওই সেম ফর্মুলা আমাদের বারবার বিভিন্ন কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করা লাগতেছে, দ্যাটস ইট। যাই হোক, হিয়ার আই অ্যাম ব্যাক টু ইউ পিপল, এবং আজকে আমরা গতকাল যে লেকচারটা নিছিলাম সেটার যে অবশিষ্ট অংশ সেটা কমপ্লিট করব। গতকালের লেকচারটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, এবং সেকেন্ড পার্টে এসেও দেখা গেছে আমি তোমাদের সাথে একটু আড্ডা মেরে ফেলছি, পড়াইতে পারি নাই। সো পড়ানোটা হচ্ছে আজকে কমপ্লিট করে দিব। 4টা ম্যাথ করবো আমরা, এর চেয়ে বেশি কিচ্ছু না। আমি জানি তোমাদের একটু প্যারা হবে, স্পেশালি যারা সেকেন্ড পেপার ব্যাচেও আসো, তোমাদের আজকে একই দিনে 2 ব্যাচের ক্লাস করা লাগতেছে। সো তোমাদের এত বেশি প্যারা আমি দিব না, শুধুমাত্র 4টা ম্যাথ আজকে আমাকে করাইতে দাও। 4টা ম্যাথ করাই দিলে মুক্তিবেগের অংশটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। শনিবার হচ্ছে আমরা তাহলে কৃত্রিম উপগ্রহ শুরু করে দিব, ঠিক আছে? ওকে গাইস, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? সেই বিন্দাস, সেই আছি। সেই ভাই, লাইফ ইজ গুড। হাই ব্রো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গাইস দেখো তো সব কিছু ঠিকঠাক কিনা? আজকের ক্লাস আসলে অনেক ছোট, বুঝছো? এরকম ছোট ক্লাস লাস্ট কবে নিয়েছিলাম আই ডোন্ট রিমেম্বার। আজকের ক্লাসে জাস্ট আমরা 4টা ম্যাথ করব, এবং তোমাদের গতকালের ক্লাসটা কিন্তু আপলোড করা হয়নি, গতকালের লেকচার নোটটাও দেওয়া হয় নাই। গতকালের ক্লাস আর আজকের ক্লাস দুটো হচ্ছে একসাথে করে মার্চ করে ওয়েবসাইটে আপলোড করে দিব, আর 2টা নোটও একসাথে করে তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? তাহলেই কোনো সমস্যা হবে না। গ্রেট। গুড মর্নিং দাদা, গুড মর্নিং ভাইয়া। আজকে সব ঠিক আছে নাকি আবার সমস্যা করবে? ভাইয়া দেখো, এই টেকনিক্যাল ইস্যুসগুলোতে আমারও কোনো কন্ট্রোল নাই। এখন ফেসবুকে যদি ইনকেস কোনো সমস্যা হয়ে যায়, কি করতে পারি বলো? এমন না যে আমার ল্যাপটপে সমস্যা বা আমার ইন্টারনেট কানেকশনে সমস্যা, আমার কোনো কিছুতেই সমস্যা না। সমস্যা করে হচ্ছে ফেসবুক, ওকে? যাই হোক, আশা করি সমস্যা হবে না, দেখা যাক বাকিটা, ওকে? ম্যাথ ক্লাস রেখে আপনার ক্লাস করতে আসলাম, আপনাকে কতটা ভালোবাসি দেখুন। আপনি আমার ভালোবাসাকে মূল্য দেওয়া লাগবে অবশ্যই। তোমার ভালোবাসাকে মূল্য দিয়ে আমি একদম ভরাই ফেলবো, ওকে? ভাইয়া নিউ ওয়েবসাইট এখনো ওয়েটিং দেখাচ্ছে। আমরা কাজ করতেছি ম্যানুয়াল অ্যাপ্রুভাল নিয়ে, উই আর ওয়ার্কিং অন ইট। একটা সিস্টেম বানানোর চেষ্টা করতেছি যে কিভাবে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করা যায়। অটোমেটিক অ্যাপ্রুভালে তো তোমরা সবাই জয়েন করতে পারলা না, তোমাদের সবাইকে সব ইনফরমেশন ঠিকঠাক পাঠানোর পরেও পারলা না, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, আমরা ম্যানুয়ালের ব্যবস্থাও করতেছি, চিন্তা নাই কোনো, ওকে? তাহলে আসো, সব কিছু আই গেস ঠিকঠাক আছে, আমরা দেরি না করে ম্যাথ করি। মুক্তিবেগের ফর্মুলা আই গেস তোমাদের মনে আছে, সবারই মনে থাকা উচিত, লাস্ট ক্লাসেও পড়ছিলাম। সেই ফর্মুলা ধরেই হচ্ছে আমরা আজকে আরো 4টা ম্যাথ সলভ করব, একটার পর একটা। প্রথম ম্যাথ, ওকে? প্রথম ম্যাথ যেটা, সেটা হচ্ছে একটা বস্তু যদি সৌরজগৎ থেকে মুক্তি পাইতে চায়, তাহলে আসলে তাকে কত বেগে নিক্ষেপ করা জরুরি বা কত বেগে নিক্ষেপ করা লাগবে। ভাইয়া বুঝি নাই, বুঝাই দিই। প্রথমে কোয়েশ্চেন বুঝাই, হ্যাঁ? প্রথমে কোয়েশ্চেনটা বোঝা জরুরি। ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, এটা কি আমাদের পৃথিবী, এবং এটা হচ্ছে সূর্য, ওকে? এটা কি পৃথিবী, এটা কি সূর্য। ধরো পৃথিবীতে একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি যদি পৃথিবী থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, কি হবে? ও পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে, মানে পৃথিবীর সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না, কোনো রকম কোনো কিছু না। কিন্তু ও কি সৌরজগতের বাইরে যেতে পারবে? না, ওর উপর কিন্তু সৌরজগতের একটা প্রভাব থেকে যাবে, কারণ সৌরজগতের মধ্যে সেন্টারে বসে আছে সূর্য, তার ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি, এবং এই ভরের থ্রুতে
বা তার নিজস্ব মহাকর্ষীয় ক্ষেত্রের থ্রুতে সে এতগুলা গ্রহকে কানেক্ট করে রাখছে। তার মানে সূর্যের যে মহাকর্ষীয় ক্ষেত্র সেটা কিন্তু পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তুলনায় অনেক বেশি স্ট্রং। সো যেই বেগে বস্তুকে নিক্ষেপ করলে সে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র অতিক্রম করতেছে, একই বেগে বস্তুকে নিক্ষেপ করলে সে তো সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করবে না। প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে একটা বস্তুকে কত বেগে নিক্ষেপ করা হলে সে সৌরজগৎকে অতিক্রম করে চলে যেতে পারবে। এখন ভাইয়া সৌরজগৎকে অতিক্রম করার কথা চিন্তা করতে গেলে গ্রহ আছে অনেকগুলা, উপগ্রহ আছে অনেকগুলা, অনেক রকম কি বলে তোমার ওই যে অ্যাস্টেরয়েড বলে, অনেক কিছুই আছে সৌরজগতের মধ্যে। কিন্তু খালি গ্রহ উপগ্রহ সূর্য না, এর বাইরেও অনেক কিছু আছে। তাইলে ভাই আমি কার জন্য মুক্তিবেগটা বের করব? কার জন্য মুক্তিবেগ বের করলে পুরা সৌরজগতের মুক্তিবেগ বের হয়ে যাবে? আমি কি পুরা সৌরজগতের ভর চিন্তা করব বা পুরা সৌরজগতের মহাকর্ষীয় ক্ষেত্রের কথা চিন্তা করব? না, আমরা চিন্তা করব শুধুমাত্র সূর্যের কথা। কেন ভাইয়া? আমাকে তো সূর্যের মুক্তিবেগ বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে সৌরজগতের মুক্তিবেগ। কিন্তু এই সৌরজগতের মধ্যে সবচেয়ে স্ট্রং কে? সবচেয়ে বড় মহাকর্ষীয় ক্ষেত্র কার? সূর্যের। তুমি যখন সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করে চলে যাইতে পারতেছো, বাকি সবার মহাকর্ষীয় ক্ষেত্রকে তো তুমি এমনিই অতিক্রম করতে পারবা। বুঝছো? যেই বস্তু সূর্যকে পাস করে চলে যাবে বা সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করতে পারবে, সে অন্য যে কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রকে এমনিই অতিক্রম করতে পারবে। সো আমাদের কনসার্ন হচ্ছে এই বস্তুকে কত বেগে নিক্ষেপ করা হলে সে সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্রকে পাস করে চলে যাইতে পারে, তার যেন সৌরজগতের মধ্যে আর ফিরে আসা না লাগে। বুঝতে পারছেন? সূর্যের মুক্তিবেগ বের করতে পারলেই অটোমেটিক্যালি পুরা সৌর জগতের মুক্তিবেগ বের হয়ে যাবে। কারণ যেই বস্তু সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করতে পারবে, সে সৌর জগতের যে কোনো গ্রহ উপগ্রহ যে কাউকে অতিক্রম করে যেতে পারবে। ওকে, তাহলে আমাদের দেখা লাগবে পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে বা কত বেগে নিক্ষেপ করা হলে সে সূর্যের মহাকর্ষীয় ক্ষেত্রকে ক্রস করে যেতে পারতেছে। এখন এটা জানার জন্য আমাদের সূর্যের ভর জানা জরুরি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানাটাও খুব জরুরি। কেন ভাইয়া? এবং এই ভ্যালুগুলা কোয়েশ্চেনে দেওয়া নাও থাকতে পারে। প্রথমত মুক্তিবেগের যে ফর্মুলা, তুমি যার মুক্তিবেগ বের করো তার ভর ব্যাসার্ধ এগুলো কিন্তু তোমার জানা লাগে, এগুলো ছাড়া কিন্তু মুক্তিবেগ বের করা সম্ভব না। সো সূর্যের ভর যে কোয়েশ্চেনে দেওয়া থাকবে এটা এক্সপেক্ট করাটা ভুল। এইচএসসি পরীক্ষায় দেওয়া থাকতে পারে, অ্যাডমিশনে দেওয়া না থাকার সম্ভাবনা বেশি। দিয়ে দিলে তো ভালো, সেটা একটা অ্যাডভান্টেজ। বাট যদি দিয়ে না দেয় তখন কি করবা? এর জন্য হচ্ছে সূর্যের ভর, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্রের দূরত্ব, এগুলো একটু মুখস্থ রাখাটা বেটার। এই কয়েকটা ভ্যালু একটু মুখস্থ রাখা লাগে। ভাইয়া সূর্যের ভর কত? সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি। ঠিক আছে ভাইয়া, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 × 10⁻11 মিটার। ওকে, বছরের সব সময় এই দূরত্বের মান সেম থাকে না। বছরের এক একটা সময় সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব এক এক রকম হয়। বাট তুমি যদি এভারেজ ডিস্টেন্স নাও সূর্য আর পৃথিবীর মধ্যে, সেটা আসবে হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। তাহলে তুমি চিন্তা করো, বস্তু কি সূর্যের পৃষ্ঠে আছে? বস্তু কিন্তু সূর্যের পৃষ্ঠে নাই। ধরো তোমার কাছে এই হচ্ছে পৃথিবী, ওকে, পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে। আমি প্রশ্ন করলাম এই জায়গা থেকে তার মুক্তিবেগ কত? তার মুক্তিবেগ হবে হচ্ছে √2gm/r। এটা ছিল পৃষ্ঠে মুক্তিবেগ বের করার ফর্মুলা যখন তুমি বস্তুকে একটা গ্রহর পৃষ্ঠে থেকে নিক্ষেপ করবা। যদি এরকম হয় যে না ভাইয়া পৃষ্ঠ থেকে না, পৃষ্ঠ থেকে h মিটার উপরে আমি যাব, তারপর বস্তুকে নিক্ষেপ করব, ওই h মিটার উপরে মুক্তিবেগ কত? h মিটার উপরে মুক্তিবেগ হচ্ছে v is equals to √gm/r + h। ওকে, সো এটা আমরা কখন অ্যাপ্লাই করি? যখন পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করতে চাই বা বস্তুকে যখন আমরা পৃষ্ঠ থেকে নিক্ষেপ করি। আর যদি পৃষ্ঠ থেকে নিক্ষেপ না করে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে নিক্ষেপ করি, তখন ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, এই কেসটাতে সূর্যের যে কেসটা, আমরা কি বস্তুকে সূর্যের উপর থেকে নিক্ষেপ করতেছি? তুমি বললা হ্যাঁ ভাইয়া সূর্যের উপরে যায় কি তুমি বসবা, যে বসে দেখি একটু সূর্যের উপর কেমন লাগে। টেম্পারেচার হচ্ছে 10,000 ডিগ্রি সেলসিয়াস, 15,000 ডিগ্রি সেলসিয়াস, তুমি থাকবাই না, ভস্ম হয়ে যাবা। এর জন্য আমরা বস্তুকে নিক্ষেপ করব হচ্ছে পৃথিবী থেকে। তাহলে বস্তুকে যদি পৃথিবী থেকে নিক্ষেপ করি, তুমিই বলো এর মধ্যে কোন ফর্মুলা তোমার অ্যাপ্লাই করা উচিত? ভাইয়া এইটা, বস্তু তো পৃথিবীর পৃষ্ঠে আছে। তুই কি পৃথিবীর মুক্তিবেগ বের করতেছস? না, তুই মুক্তিবেগ বের করতেছস সূর্যেরটা।
বস্তু কি সূর্যের পৃষ্ঠে? না, বস্তু সূর্যের পৃষ্ঠ থেকে 1.5 ইন্টু 10⁻11 মিটার দূরে আছে। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? অবশ্যই এই ফর্মুলা। ওকে, আমরা যদি বস্তুকে সূর্যের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতাম সেই ক্ষেত্রে মুক্তিবেগের ফর্মুলা হইতো √gm ডিভাইডেড বাই r। বাট আমার বস্তু আছে সূর্যের পৃষ্ঠ থেকে এতখানি দূরে, পৃথিবী পৃষ্ঠে। তাহলে অবশ্যই মুক্তিবেগ যদি বের করতে চাই সূর্যটা, সেক্ষেত্রে ফর্মুলা হবে √gm ডিভাইডেড বাই r প্লাস h। তাহলে আসেন, মুক্তিবেগ কত হবে? মুক্তিবেগ হবে ভাইয়া, এটাকে মোছার কোনো ওয়ে আছে? এটাকে মোছার কোনো ওয়ে তো আমি দেখতেছি না আপাতত। যাই হোক, বাট এইখানে একটা বুদ্ধি খাটানো যাইতে পারে, সিন্স আই এম এ হ্যাকার ম্যান। কই গেল? এই তো খেলা হয়ে গেছে। চলো গাইস, এটাকে সরানো যাবে না, এটাকে আমি আসলে মুছে দিব। তুমি সরবা না মানে তোমাকে সরিয়ে দেওয়া হবে বিভিন্নভাবে। ওকে, আসবে, চলো। ওমা, আমার আসল কালারটা কই গেল? এই তো, ঠিক আছে। যেখানে ছিলাম, মুক্তিবেগ কত হবে বলো? ফর্মুলা কি হবে? VE is equals to √2gm ডিভাইডেড বাই r প্লাস h। ওকে, এখানে m কি হবে? এখানে m হবে হচ্ছে সূর্যের ভর। সূর্যের জন্য মুক্তিবেগ বের করতেছে, অবশ্যই সূর্যের ভর। আর কি? সূর্যের ব্যাসার্ধ। h কি? h হচ্ছে সূর্যের পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ইন্টু 10⁻11 মিটার। তাহলে আসেন আমরা যদি একটু মানগুলা বসাই, √2 ইন্টু g এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। সূর্যের ভর কত? সূর্যের ভর হচ্ছে 2 ইন্টু 10⁻30 কেজি। ভাইয়া সূর্যের ব্যাসার্ধ কত? সূর্যের ব্যাসার্ধ লাগবে না। কেন লাগবে না? সূর্যের ব্যাসার্ধ ধরো কত হবে? সূর্যের ব্যাসার্ধ হবে 10⁸ রেঞ্জের কিছু, অ্যাপ্রক্স 10⁸ মিটার। এইচ এর মান কত? সূর্যের পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব হচ্ছে 10⁻11 মিটার। তুমি আমার একটা কথা বলো, 10⁻11 এর সাথে 10⁸ যোগ করলে কত হবে? অলমোস্ট 10⁻11ই হবে, মানে কোনো পরিবর্তন আসবে না, আহামরি কোনো পরিবর্তন আসবে না। সো এখানে এইচ এর মান বা সূর্যের পৃষ্ঠ থেকে দূরত্ব, বস্তুর যে দূরত্বের মান, সেটা সূর্যের ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি। এখানে এইচ এর মানটা কি? এইচ এর মানটা আর এর মানের চেয়ে অনেক বড়। এর জন্য আমরা আর প্লাস এইচ কে অলমোস্ট এইচ লিখতে পারি। বুঝতে পেরেছো? সূর্যের ব্যাসার্ধ প্লাস সূর্যের পৃষ্ঠ থেকে বস্তুর যে দূরত্ব, সেটাকে আমরা শুধুমাত্র পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব দিয়েই রিপ্রেজেন্ট করতে পারি, কারণ সূর্যের ব্যাসার্ধের তুলনায় এই দূরত্বের মান অনেক বেশি, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব। বুঝছেন? সো এটাকে আমরা জাস্ট বসাবো হচ্ছে এইচ, কারণ এইচ এর মান আর এর তুলনায় অনেক বড়। তাহলে কত হবে? মান কত বসাবা? মান বসাবো হচ্ছে 1.5 ইন্টু 10⁻11। লেটস ক্যালকুলেট। কত আসে যেন? 42 দশমিক কত যেন আসে রে? 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻11 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 10⁻30। আহা, 310 লিখে ফেলছি, কি একটা অবস্থা। ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10⁻11। কত আসছে? এটাকে আবার রুট করা লাগবে। আসছে হচ্ছে 42.184 কিলোমিটার পার সেকেন্ড। বুঝছো? তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে তুমি যদি এই বেগে নিক্ষেপ করতে পারো, তাহলে সে সৌরজগৎ ছাড়িয়ে চলে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, বস্তুকে কি আমার এতখানি বেগই দেওয়া লাগবে? আমি কি এতখানি দিব? অ্যান্সার হচ্ছে না, তোমার এতখানি দেওয়া লাগবে না। কেন ভাইয়া? কারণ বস্তুর কাছে অলরেডি কিছুটা বেগ আছে। কি বলেন ভাইয়া, বস্তুর কাছে বেগ কই থেকে আসলো? দেখো, এই যে পৃথিবী কি কন্টিনিউয়াসলি সূর্যের চারপাশে ঘুরতেছে না? এই যে আমাদের বছর হয়, বছর কেন হয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য। সূর্যের চারপাশে পৃথিবী এক বছরে একবার ঘুরে আসে, 365 দিনে একবার। তার মানে পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতেছে। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর একটা বেগ আছে। ধরো পৃথিবীর বেগ 10 কিলোমিটার পার সেকেন্ড, লেটস সাপোজ। সূর্যের চারপাশে পৃথিবীর বেগ কত? যদিও আসবে 29-এর আশেপাশে, বাট তাও ধরলাম 10 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবীর বেগ যদি 10 কিলোমিটার পার সেকেন্ড হয় সূর্যের সাপেক্ষে, পৃথিবীর উপর অবস্থিত প্রত্যেকটা বস্তুর বেগ কত হবে? 10 কিলোমিটার পার সেকেন্ডই হবে। কেন ভাইয়া? ধরো রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে, বাসের বেগ 10 মিটার পার সেকেন্ড। বাসের মধ্যে তুমি বসে আছো, তোমার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। বুঝেছো? সো সূর্যের সাপেক্ষে পৃথিবীর বেগ যত, পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা বস্তুর বেগও তত সূর্যের সাপেক্ষে। তাহলে সেই বেগের মানটা আমরা একটু বের করি। কিভাবে বের করা যেতে পারে? এই হচ্ছে আমাদের সূর্য, তার চারপাশে ঘুরতেছে আমাদের ছোট্ট পৃথিবী। কেমনে ঘুরতেছে? একটা উপবৃত্তাকার পথে।
ওকে, যদিও আমরা হিসাবের সুবিধার জন্য বৃত্তাকার ধরে নেই, বাট অ্যাকচুয়াল পথটা হচ্ছে উপবৃত্তাকার। এখন এই যে পৃথিবী ঘুরতেছে, এক বছরে সে ঘুরে আসতেছে হচ্ছে একবার, তার মানে একবার ঘুরে আসতে তার সময় লাগতেছে কতদিন? একবার ঘুরে আসতে সময় লাগতেছে 365 দিন। 365 দিনে কত সেকেন্ড? একদিনে 86,400 সেকেন্ড। তাহলে 365 দিনে 365 মাল্টিপ্লাইড বাই 86,400, এত সেকেন্ড। ওকে, এত সেকেন্ডে কি হয়? পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসে। একবার ঘুরে আসা মানে কত রেডিয়ান ঘোরা বা কৌণিক সরণের মান কত হওয়া? 2π। সো একবার ঘুরে আসলে পৃথিবীর কৌণিক সরণ হবে 2π এবং তার জন্য সময় লাগতেছে 365 দিন বা এত সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 365 মাল্টিপ্লাইড বাই 86,400, এত সেকেন্ডে পৃথিবীর কৌণিক সরণের মান হচ্ছে 2π রেডিয়ান। ওকে, তাহলে আমাকে বলো এক সেকেন্ডে কৌণিক সরণ কত হবে? এক সেকেন্ডে কৌণিক সরণ হবে 2π ডিভাইডেড বাই 365 ইন্টু 86,400। এবং এক সেকেন্ডে বস্তুর যে কৌণিক সরণ সেটাকেই কি বলা হয়? কৌণিক বেগ ওমেগা। তার মানে সূর্যের চারপাশে পৃথিবীর যে কৌণিক বেগ সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই 365 ইন্টু 86,400। ওকে, এখন ভাইয়া আমার কি কৌণিক বেগ লাগবে? না, আমার লাগবে রৈখিক বেগ। যে কত বেগে নিক্ষেপ করব, বা অলরেডি সূর্যের সাপেক্ষে পৃথিবীর কত বেগ আছে, রৈখিক বেগের মানটা আমার দরকার। কৌণিক বেগ তো আমার দরকার নাই, সেই রৈখিক বেগ আমি কেমনে বের করব? কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি? v ইজ ইকুয়ালস টু ওমেগা আর। কি? v ইজ ইকুয়ালস টু ওমেগা আর। ভাইয়া ওমেগা কি? ওমেগা হচ্ছে কৌণিক বেগের মান। আর কি? আর হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। তার মানে এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই ব্যাসার্ধের মান হচ্ছে আর। বলো তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের সমান, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.5 ইন্টু 10⁻11 মিটার। সো এখান থেকে সূর্যের সাপেক্ষে পৃথিবীর রৈখিক বেগের মান আমরা পেয়ে যাব। যদি একটু বসাই দেই, ওমেগা হচ্ছে 2π ডিভাইডেড বাই 365 ইন্টু 86,400। ওকে, এবং আর এর মান কত? 1.5 ইন্টু 10⁻11। এখান থেকে যদি ক্যালকুলেট করো দেখবা 29 দশমিক সামথিং আসবে। চলো একটু ক্যালকুলেট করি। উপরে হচ্ছে 6.28 মাল্টিপ্লাইড বাই 1.5 ইন্টু 10⁻11, নিচে হচ্ছে 365 ইন্টু 86,400। কত হয়? 29.87 কিলোমিটার পার সেকেন্ড। এটার মানে কি? মানে হচ্ছে সূর্যের সাপেক্ষে পৃথিবীর রৈখিক বেগ অলরেডি একটা আছে, সেটা হচ্ছে 29.87। বুঝতেছো? ক্রেজি কিন্তু ভাই, 29.87 কিলোমিটার পার সেকেন্ড বেগে কিন্তু আমরা ঘুরতেছি। এই যে আমরা পৃথিবীর উপর দাঁড়ায় আছি, কেউ যদি সূর্য থেকে বৈশা আমাদেরকে দেখে, আমাদের রৈখিক বেগ সে মাপবে হচ্ছে 29.87 কিলোমিটার পার সেকেন্ড। এবং আমরা এটা ফিলই করতেছি না। হাউ ইন্টারেস্টিং, এত জোরে আমরা ঘুরতেছি। তাহলে পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটা বস্তুর কাছে অলরেডি এই ভেলোসিটি আছে। কার সাপেক্ষে? সূর্যের সাপেক্ষে। পৃথিবীর সাপেক্ষে আমাদের বেগ 0। ধরো তুমি বাসের মধ্যে বসে যাচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে, বাসও 10, তুমিও 10, তোমার পাশে যে বন্ধু বসে আছে সেও 10। তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ কত? 0। রাস্তায় দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে তোমার বেগ কত? 10। সেম কাহিনী, পৃথিবীর সাপেক্ষে আমাদের বেগ 0, বাট আমরা তো এবার বের করতেছি সূর্যের মুক্তি বেগ। সূর্যের সাপেক্ষে কি আমরা স্থির? না, সূর্যের সাপেক্ষে আমাদের অলরেডি একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে 29.87 কিলোমিটার পার সেকেন্ড। সূর্যের সাপেক্ষে আমাদের বেগ কত হইলে আমরা সৌরজগৎ থেকে মুক্তি পেয়ে যাব? বেগ হওয়া লাগবে হচ্ছে 42.184 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের কাছে অলরেডি আছে কত? অলরেডি আছে 29.87। তাহলে অ্যাডিশনাল কত লাগবে? লেখো অ্যাডিশনাল ভেলোসিটি যেটা আমাদের লাগবে, অ্যাডিশনাল ভেলোসিটি যেটা আমাদের লাগবে, যেটা দিলে আমরা সৌরজগতের বাইরে চলে যাব। টোটাল যেটা লাগবে 42.184 মাইনাস অলরেডি যেটা আমাদের কাছে আছে 29.87। ওকে, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 42.184 মাইনাস 29.87 কত হয়? 12.314 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে তুমি যদি কোনো বস্তুকে 12.314
কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, সে আসলে সৌরজগৎকে ছাড়াইয়া চলে যাবে। কিন্তু ভাই আমার তো দরকার ছিল 42, 42-এর মধ্যে 29.87 তো অলরেডি তোমার কাছে আছে। সো তোমার তো নতুন করে 42 দরকার নাই। ধরো তোমার কোনো একটা কিছু কেনার জন্য 42 টাকা দরকার, তোমার কাছে অলরেডি 29 টাকা আছে, তুমি কি আবার 42 টাকা ম্যানেজ করবা? না, তোমার লাগবে 13 টাকা অ্যাডিশনাল। কতটুকু লাগবে? সো আমাদের লাগতো 42 কিলোমিটার পার সেকেন্ড, বাট টু বি ভেরি প্রিসাইজ 42.184 কিলোমিটার পার সেকেন্ড। অলরেডি সূর্যের সাপেক্ষে আমাদের 29.87 কিলোমিটার পার সেকেন্ড বেগ আছে। তাহলে অ্যাডিশনাল কতটুকু লাগবে? অ্যাডিশনাল লাগবে হচ্ছে 12.314 মিটার পার সেকেন্ড। সো কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি যদি এই বেগে নিক্ষেপ করতে পারো, সে আসলে সৌরজগৎকেও এসকেপ করে চলে যাবে। অ্যান্ড এইটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখানে আমরা পৃথিবীর ঘূর্ণন পথকে ধরছি বৃত্তাকার, যেটা আসলে না। আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে ধরে নিছি 1.5 × 10⁻11 মিটার, বাট এই দূরত্বের মানও ভ্যারিয়েবল। সো এগুলো সব আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তুমি যদি একদম প্রপারটি হিসাব করতে চাও, আরও অনেক কিছু কনসিডারেশন আনতে হবে। ঠিক আছে? সো আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমাদের কি করা লাগছে। প্রথমে হচ্ছে সূর্যের সাপেক্ষে বা সূর্যের পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে মুক্তিবেগটা বের করা লাগছে। এখানে কেন ভাই আমরা পৃথিবীর ভর বসাইলাম না? কারণ এবার আমরা মুক্তিবেগ বের করতেছি সূর্যেরটা, তার জন্য সূর্যের ভর বসাইছি, এবং সেই মুক্তিবেগ আসছে হচ্ছে 42.184। এটা কেন অ্যান্সার হইল না? এটা অ্যান্সার হইতো যদি সূর্যের সাপেক্ষে আমরা স্থির থাকতাম। যদি এমন হইতো যে না, সূর্যের সাপেক্ষে আমাদের কোনো বেগ নাই, আমরা স্থির, সেক্ষেত্রে এই পুরা 42.184 কিলোমিটার পার সেকেন্ড বেগে আমাদের দেওয়া লাগতো সৌরজগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য। বাট আমরা তো সূর্যের সাপেক্ষে স্থির না, আমরা কন্টিনিউয়াসলি রোটেট করতেছি সূর্যের আশেপাশে। সো সেখান থেকে আমাদের একটা কৌণিক বেগ আছে, আমাদের একটা রৈখিক বেগও আছে, এবং সেটা যদি তুমি ক্যালকুলেট করো দেখবা সূর্যের সাপেক্ষে আমাদের রৈখিক বেগ হচ্ছে 29.87 কিলোমিটার পার সেকেন্ড। সো এটা অলরেডি আমাদের কাছে আছে। তাহলে অ্যাডিশনাল লাগবে কতটুকু? 12.314 কিলোমিটার পার সেকেন্ড। এত বেগে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি নিক্ষেপ করো, সে আসলে সৌরজগতেরই বাইরে চলে যাবে। সে সূর্যকে অতিক্রম করতে পারবে মানে হচ্ছে সে সৌরজগতের পুরাটাকে অতিক্রম করতে পারবে। ভাইয়া ওই কোনায় আছে নেপচুন, নেপচুন কোনো ঝামেলা করবে না। আরে নেপচুনরে নিজেই তো ধরে রাখছে সূর্য। সো যে বস্তু সূর্যকে অতিক্রম করে যাচ্ছে, সে নেপচুনকে তো অতিক্রম করবেই। ঠিক আছে? সহজ ম্যাথ, বুঝে যাওয়া উচিত। ক্লিয়ার? এই ম্যাথ নিয়ে কারো কোনো কনফিউশন নাই? ভেরি গুড। আসো নেক্সট ম্যাথ, পরেরটা যাই। হ্যাঁ, এটা হচ্ছে আজকের প্রথম ম্যাথ। নেক্সট, ওকে, এটা একটা সুন্দর ম্যাথ। কি বলছে? এক ব্যক্তি ভূপৃষ্ঠে 1.5 মিটার উচ্চতা অবধি লাফ দিতে পারে, মানে পৃথিবী পৃষ্ঠে সে 1.5 মিটার লাফ দিতে পারে। পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্ব বিশিষ্ট কোন গ্রহের ব্যাসার্ধ কত হলে ওই গ্রহ থেকে ব্যক্তিটি কেবলমাত্র লাফ দিয়ে সেইটার অভিকর্ষ ক্ষেত্রের বাইরে আসতে পারবে? মানে কি ভাইয়া, কোশ্চেনই তো বুঝলাম না। আসো কোশ্চেনটা বুঝাই প্রথমে। তোমাকে বলছে একটা ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে লাফ দিতে পারে 1.5 মিটার। এটা হচ্ছে পৃথিবী, এটা কি আমাদের মাদার আর্থ। ব্যক্তি কি করতে পারে? পৃথিবী পৃষ্ঠে মাত্র 1.5 মিটার লাফ দিতে পারে। কতটুকু? 1.5 মিটার। এখন আমাকে একটা কথা বলো, এই 1.5 মিটার লাফ দেওয়ার জন্য ব্যক্তির কি শক্তি দরকার আছে নাকি নাই? অবশ্যই দরকার আছে। 1.5 মিটার উচ্চতায় পৃথিবীতে লাফ দেওয়ার জন্য কতটুকু শক্তি দরকার? শক্তি দরকার হচ্ছে mgh পরিমাণ, যেখানে g হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি। গ্র্যাভিটির মান চেঞ্জ হবে না, 1.5 মিটার উচ্চতায় আসলে খুব বেশি চেঞ্জ হবে না। তার মানে ব্যক্তির কাছে শক্তি আছে mgh পরিমাণ। এখন তোমাকে বলছে এই শক্তি ব্যবহার করে ব্যক্তি আর একটা গ্রহে যায় লাফ দিবে, এবং লাফ দিয়ে সে গ্রহ থেকে মুক্ত হয়ে যাবে। তার মানে এই শক্তি ব্যবহার করেই তার মুক্তি বেগ অর্জন করা লাগবে ওই নতুন গ্রহের। প্রশ্ন হচ্ছে নতুন গ্রহের ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয়, তাহলে সেই নতুন গ্রহের ব্যাসার্ধ কত হবে? খুবই সহজ। তাহলে ধরো এই হচ্ছে আমাদের নতুন গ্রহ। ওকে, এই নতুন গ্রহ থেকে সে যদি মুক্তি পাইতে চায়, কি করা লাগবে? মুক্তি বেগে লাফ দিতে হবে। কার মুক্তি বেগ? পৃথিবীর মুক্তি বেগ না, নতুন গ্রহের মুক্তি বেগে। ওকে, তাহলে আমি ধরলাম নতুন গ্রহের ভর হচ্ছে mkg। ঠিক আছে, কত? mkg। এবং নতুন গ্রহের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r। কত? r মিটার। তাহলে আমার একটা কথা বলো, এই বস্তুকে নতুন গ্রহের পৃষ্ঠ থেকে আমি যদি অসীমে পাঠাইতে চাই, তার জন্য আমার কতখানি কাজ করা লাগবে বলো তো? কৃত কাজ কিসের সমান? বিভব শক্তির পরিবর্তনের সমান। এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কত হয়? বিভব শক্তির পরিবর্তনের সমান হয়। বস্তু শুরুতে ছিল কোথায়? নতুন গ্রহের পৃষ্ঠে। ফাইনালি যাবে কোথায়? ফাইনালি যাবে অসীমে। ভাইয়া অসীমে কেন যাবে? কারণ আমার নতুন গ্রহের মুক্তিবেগ বের করা লাগবে। মুক্তিবেগ বের করা মানে কি? মানে হচ্ছে বস্তুকে নতুন গ্রহের পৃষ্ঠ থেকে পাঠাই দিব অসীমে।
অসীমে বিভব শক্তি কত? 0। নতুন গ্রহের পৃষ্ঠে বিভব শক্তি কত? -gmm/r। যদি এই ব্যক্তির ভর m কেজি হয় তাহলে নতুন গ্রহের পৃষ্ঠে তার বিভব শক্তি কত হবে? -gmm/r, যেখানে mটা হচ্ছে নতুন গ্রহের ভর। চাইলে তুমি এটাকে m প্রাইমও লিখতে পারো, নতুন গ্রহের ভর, এবং এটাকে r প্রাইমও লিখতে পারো, নতুন গ্রহের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এই বস্তুকে যদি আমরা নতুন গ্রহের পৃষ্ঠ থেকে অসীমে পাঠাইতে চাই তাহলে আমাদের কাজ করা লাগবে কতখানি? এক্সটার্নাল ফোর্স দ্বারা ওর বিভব শক্তির পরিবর্তনের সমান। ওকে, এটাকে এইভাবে না লিখে লেখো বিভব শক্তির পরিবর্তনের সমান। ওকে, খুবই সহজ। সো এটা হচ্ছে এ পয়েন্ট পৃষ্ঠের উপর এবং এটা হচ্ছে বি পয়েন্ট অসীমে। সো সে ফাইনালি গেছে অসীমে, তার মানে ফাইনাল বিভব শক্তি হচ্ছে বি পয়েন্টের বিভব শক্তি। শুরুতে ছিল পৃষ্ঠে, নতুন গ্রহের পৃষ্ঠে। সো এই নতুন গ্রহের পৃষ্ঠে বিভব শক্তি হচ্ছে ইপিএ, ইনিশিয়াল বিভব শক্তি। তাহলে বিভব শক্তির পরিবর্তন কত? ফাইনাল পয়েন্টের বিভব শক্তি মাইনাস ইনিশিয়াল পয়েন্টের বিভব শক্তি। এবং এই বিভব শক্তির পরিবর্তন কি হবে? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের সমান হবে, ঠিক আছে, বা কৃত কাজের সমান হবে। খুবই সহজ। তাহলে বলো ফাইনাল অবস্থায় বিভব শক্তি কত? 0। ইনিশিয়াল অবস্থায় বিভব শক্তি কত? -gm'(m)/r'। ঠিক আছে, তার মানে আসবে মাইনাসে মাইনাসে প্লাস gm'(m)/r'। তার মানে নতুন গ্রহ থেকে যদি আমি মুক্তি পাইতে চাই তার জন্য আমার এতখানি কাজ করা লাগবে। যদি এতখানি কাজ আমি করতে পারি gm'(m)/r' পরিমাণ, তাহলে আমি নতুন গ্রহ থেকে মুক্তি পেয়ে যাব, মানে পৃষ্ঠ থেকে চলে যাব অসীমে। এখন এই যে কাজটা তুমি করবা তার জন্য কি লাগবে? শক্তি লাগবে। সেই শক্তি তুমি পাবা কোথা থেকে? তোমাকে কোয়েশ্চনে বলেই দিয়েছে যে ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে লাফ দিতে পারে 1.5 মিটার, এবং এই শক্তি ব্যবহার করেই তার নতুন গ্রহ থেকে মুক্ত হওয়া লাগবে। তার মানে নতুন গ্রহ থেকে মুক্ত হওয়ার জন্য ব্যক্তির কাছে শক্তি আছে কতটুকু? পৃথিবীতে 1.5 মিটার লাফ দেওয়ার জন্য যতটুকু শক্তি ছিল ততটুকু। তাহলে সেই শক্তি ব্যবহার করে তার কাজ করা লাগবে এবং কাজ করে চলে যাওয়া লাগবে অসীমে, বা মুক্ত হওয়া লাগবে। তার মানে কৃত কাজের মান হবে পৃথিবীতে 1.5 মিটার লাফ দিতে ব্যক্তির কাছে যতটুকু শক্তি ছিল বা যতটুকু শক্তি লাগছিল ব্যক্তির, ঠিক ততটুকু। কারণ এর চেয়ে বেশি শক্তি তো ব্যক্তির কাছে নাই। ব্যক্তির কাছে শক্তি আছে mgh পরিমাণ, সেটা ব্যবহার করে সে কাজ করবে, সেই কাজ করে সে নতুন গ্রহের কে ছাড়াইয়া অসীমে চলে যাবে। তার মানে তার কাজ করার মতো শক্তি আছে কতটুকু? mgh। তার কাজ করা লাগবে কতটুকু? gm'(m)/r', এবং অতটুকু শক্তি ব্যবহার করেই তার ঠিক এতটুকু কাজ করা লাগবে। তার মানে ওই শক্তির মান এবং কাজের মান হবে অবশ্যই সমান। তুমি বললা যে ভাই আমার কাছে 10 জুল শক্তি আছে, এটা ব্যবহার করে আমি কাজ করব। তাহলে তোমার কাছে শক্তি আছে 10 জুল, তোমার কৃত কাজ কত হবে? 10 জুলই হবে। তোমার কাছে শক্তি আছে mgh, তুমি বললা ভাই আমি এটা ব্যবহার করে এতখানি কাজ করব, তাহলে এই শক্তির পরিমাণ আর কাজের পরিমাণ কি সেম হবে না? অবশ্যই সেম হবে। তাহলে আমরা বলতে পারি ভূপৃষ্ঠে যে শক্তি সেটা হবে হচ্ছে কৃত কাজের সমান। কিসের কৃত কাজ? নতুন গ্রহের পৃষ্ঠ থেকে অসীমে যাইতে কৃত কাজ, বা নতুন গ্রহ থেকে মুক্ত হইতে কৃত কাজ। সহজ। ওকে, তাহলে শক্তি আছে mgh, সেটা ব্যবহার করে আমরা এতখানি কাজ করবো। আসো, তাহলে mgh হবে কার সমান? mgh হবে হচ্ছে gm'(m)/r' এর সমান। ক্লিয়ার? দুই পাশ থেকে m কাটাকাটি চলে যাবে, খুবই সহজ। g হচ্ছে 9.8, h হচ্ছে 1.5 মিটার। এতটুকু নিয়ে কনফিউশন নাই। ডান পাশে কি আছে? ডান পাশে হচ্ছে g/r' মাল্টিপ্লাইড বাই m'। স্মল m তো কাটাকাটি চলে গেছে। এখন কথা হচ্ছে m''টা কি? m''টা হচ্ছে নতুন গ্রহের ভর। তোমাকে কোয়েশ্চনে বলে দিছে নতুন গ্রহের যে ঘনত্ব সেটা হওয়া লাগবে হচ্ছে পৃথিবীর ঘনত্বের সমান। আমরা ধরেছি নতুন গ্রহের ভর m' কেজি এবং নতুন গ্রহের ব্যাসার্ধ হচ্ছে r'। তাহলে বলো তো নতুন গ্রহের আয়তন কত হবে? গ্রহ তো নরমালি গোলাকারই হয়, বা আমরা ধরে নিই গোলাকার, সেক্ষেত্রে তার আয়তন হবে 4/3πr'3। ওকে, এটা নতুন গ্রহের আয়তন। নতুন গ্রহের ঘনত্ব কত? পৃথিবীর ঘনত্বের সমান। ভাইয়া পৃথিবীর ঘনত্ব কত তাই তো জানি না, মনে রাখা লাগবে। পৃথিবীর যে গড় ঘনত্ব সেটা হচ্ছে 5500 kg/m³। ঠিক আছে, কুয়েশনে দিয়ে দিলে খুব ভালো, বাট দেখো যে এই কুয়েশনে দিয়ে দেয় নাই, সেক্ষেত্রে একটু মনে রাখা লাগবে 5500 kg/m³। এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে নতুন গ্রহের গড় ঘনত্ব এটা, কুয়েশনে তো তাই বলছে। নতুন গ্রহের গড় ঘনত্ব তুমি জানো, ভর তুমি জানো, আয়তন তুমি জানো, এদের মধ্যে সম্পর্ক কি হবে? খুবই সহজ, যে কোনো কিছুর ভর ইজ ইকুয়ালস টু তার ঘনত্ব ইন্টু আয়তন।
ওকে, তাহলে ঘনত্ব হচ্ছে 5500। ওকে, আয়তন 4/3 পাই আর প্রাইম কিউব। ঠিক আছে, কাজ কি বলো? কাজ হচ্ছে মানটাকে নিয়ে একটু বসাই দেওয়া। কাজ কি? কাজ হচ্ছে মান নিয়ে বসাই দেওয়া। আচ্ছা, এখানে যদি তোমার ঘনত্ব মনে না থাকে সেটাও কোনো সমস্যা নেই, সেটাও বের করা সম্ভব। তুমি চাইলে ঘনত্বের ডিরেক্ট মান ইউজ না করে তুমি এভাবেও করতে পারো যে ঘনত্ব রো হবে পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তুমি চাইলে এই জিনিসটাও এখানে বসাইতে পারো ঘনত্বের জায়গায়। মানে আমি তো এখানে ঘনত্বের ডিরেক্ট মান বসাই দিছি, কারণ আমার মান মুখস্থ আছে। তোমার যদি ইনকেস মুখস্থ না থাকে তাতেও কোনো সমস্যা নাই। তুমি চাইলে রো এর পরিবর্তে, রো তো আলটিমেটলি পৃথিবীর ঘনত্বই, সো উপরে পৃথিবীর ভর, নিচে হচ্ছে পৃথিবীর আয়তন, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, সেক্ষেত্রে পৃথিবীর আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। সো ইন কেস তোমাদের মান মুখস্থ না থাকে সেক্ষেত্রে ম্যাথটাকে এভাবে করতে হবে যে রো হবে হচ্ছে পৃথিবীর ঘনত্ব মানে পৃথিবীর ভর ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব মাল্টিপ্লাইড বাই নতুন গ্রহের আয়তন 4/3 পাই আর প্রাইম কিউব। ঠিক আছে, 4/3 পাই 4/3 পাই কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে m ইন্টু আর প্রাইম কিউব ডিভাইডেড বাই আর কিউব। এখানে আর কিউব কি? আর কিউব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা আমরা অলরেডি জানি 6.4 × 10⁶ মিটার। আর আর প্রাইম হচ্ছে নতুন গ্রহের ব্যাসার্ধ, যেটা আমরা বের করব। এই এমটা কি? এম হচ্ছে পৃথিবীর ভর, এম প্রাইম হচ্ছে নতুন গ্রহের ভর। ওকে, তাহলে আসো নতুন গ্রহের যে ভরটা আছে সেটাকে আমরা একটু রিপ্লেস করে দিই এম প্রাইমকে। এম প্রাইমের পরিবর্তে আমরা বসাই দিব হচ্ছে এইটা পৃথিবীর ভর মাল্টিপ্লাইড বাই নতুন গ্রহের ব্যাসার্ধের কিউব ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধের কিউব। ঠিক আছে, যদি একটু সাজাই লিখি এই পাশে তো সব ঠিকঠাকই আছে, জি এম বাই আর কিউব মাল্টিপ্লাইড বাই আর প্রাইম স্কোয়ার। ওকে, আমার লাগবে আর প্রাইমের মান, নতুন গ্রহের ব্যাসার্ধের মান, তাহলে বাকি সব কিছুকে নিয়ে আসো এই পাশে, তাহলেই হয়ে যাবে আর প্রাইম স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর কিউব বাই জিএম মাল্টিপ্লাইড বাই 9.8 ইন্টু 1.5। ওকে, এখান থেকে একটু ক্যালকুলেট করে আসো। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, বসাও তো 6.4 ইন্টু 10⁶, তার উপর কিউব, নিচে হচ্ছে জি ইন্টু এম, জি হচ্ছে 6.673 বসা ইন্টু 10⁻⁻11। এম কি বল? এম কি পৃথিবীর ভর না নতুন গ্রহের ভর? পৃথিবীর ভর, নতুন গ্রহের ভর তো এম প্রাইম। পৃথিবীর ভর কত ভাইয়া? ভুইলা গেছি, তাইলে তো সর্বনাশ। 6 × 10⁻24, এটা হচ্ছে পৃথিবীর ভর। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই উপরে তো আছেই 9.8 ইন্টু 1.5। ওকে, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে উপরে কি আসবে? উপরে আসবে 6.4 ইন্টু 10⁶, তার উপর আসবে হচ্ছে কিউব। ওকে, মাল্টিপ্লাইড বাই 9.8 ইন্টু 1.5 ডিভাইডেড বাই হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 11। ওকে, মাল্টিপ্লাইড বাই 6 ইন্টু 10⁻24। ঠিক আছে, সো এটা আসছে হচ্ছে কত? 9.62448.584। ওকে, এটা বের হয়েছে কিসের মান? আর প্রাইম স্কোয়ারের মান। এটাকে করা লাগবে রুট, তাহলে আর প্রাইমের মান বের হবে। যদি রুট করি তাহলে দেখো আর প্রাইমের মান চলে আসছে কত? আর প্রাইমের মান এসেছে ভাইয়া 3102.36 মিটার। ওকে, তার মানে নতুন যে গ্রহ আছে তার ব্যাসার্ধ যদি 3102.36 মিটার হয়, তাহলে পৃথিবীতে 1.5 মিটার লাফ দিতে তোমার যতটুকু শক্তি লাগে ততটুকু শক্তি ব্যবহার করে তুমি গ্রহ থেকেই মুক্তি পেয়ে যাবা। বুঝতে পারছো? একদম সহজ ম্যাথ। দেখো, জাস্ট কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে যাওয়া লাগবে একটার পর একটা, দেন হচ্ছে ম্যাথ অটোমেটিক সলভ হয়ে যাবে। তোমার যদি প্রসেস ঠিক থাকে, বুঝে থাকো যে ম্যাথ কিভাবে সলভ করা হচ্ছে, প্রসেস ধরে আগায় গেলেই দেখবা ম্যাথ সলভ। দেখেন বুঝছেন কিনা সবাই? সবার কাছে ক্লিয়ার নেই? কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে? সমস্যা হলে বলো, বুঝাই দিচ্ছি। গাইস, কারো কি কোথাও সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছো এই দুইটা ম্যাথ? কারো কোথাও কনফিউশন থাকলে লেট মি নো। দুইটা ম্যাথের দুইটাই ইম্পর্টেন্ট, পরেরটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড যে ম্যাথটা করলাম এটা হচ্ছে এইচএসসির জন্য বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি। যদি মুক্তিবেগ থেকে ম্যাথ হালকা একটু পেঁচাইতে চায় তোমাকে হচ্ছে এই টাইপের ম্যাথ দিবে, আর আরেকটু যদি পেঁচাইতে চায় তাহলে 3 নাম্বার যে ম্যাথটা আছে 3 নাম্বার ম্যাথের মতো ম্যাথ দিবে। ঠিক আছে, দেখেন ক্লিয়ার? ইজি ছিল ভাই? বুঝতেছি না কোন পার্টটা বুঝো নাই। এম প্রাইম না? আচ্ছা, এম প্রাইম হচ্ছে নতুন গ্রহের ভর। এখন তোমাকে কোয়েশ্চেনে বলেই দিছে নতুন গ্রহের যে ঘনত্ব সেটা পৃথিবীর গড় ঘনত্বের সমান। ওকে, তাহলে ধরো নতুন যে গ্রহটা আছে, এখানেই লিখি, হ্যাঁ, নতুন যে গ্রহটা আছে
তার ভর হচ্ছে এম প্রাইম। তার ভরকে আমি কিভাবে লিখতে পারি? নতুন গ্রহের ঘনত্ব ইনটু নতুন গ্রহের আয়তন। ওকে, এখন নতুন গ্রহের আয়তন মানে কি? নতুন গ্রহের ব্যাসার্ধ যদি আর প্রাইম হয়, গ্রহ তো একটা গোলক, তার আয়তন কত হবে? 4/3 ইন্টু পাই আর প্রাইম কিউব। সো এখান থেকে যদি লিখি তাহলে রো ইন্টু 4/3 ইন্টু পাই আর প্রাইম কিউব। ওকে, সো এটা হচ্ছে নতুন গ্রহের আয়তন মাল্টিপ্লাইড বাই হচ্ছে ঘনত্ব। এখন এই ঘনত্বটা কার সমান? পৃথিবীর ঘনত্বের সমান। তোমার যদি ঘনত্বের মান মুখস্থ থাকে 5500 কেজি পার মিটার কিউব, তুমি এটা ডিরেক্ট বসাতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি মনে না থাকে সেক্ষেত্রে তো বের করে নেওয়া লাগবে। সো এই ঘনত্ব তোমাকে বলেই দিছে যে নতুন গ্রহের যে ঘনত্ব হবে সেটা হবে পৃথিবীর গড় ঘনত্বের সমান। পৃথিবীর গড় ঘনত্ব কেমনে বের করা যায়? খুবই সহজ। পৃথিবীর যে ভর সেটাকে পৃথিবীর আয়তন দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবা পৃথিবীর গড় ঘনত্ব। এবং এইটাই নতুন গ্রহের ঘনত্ব। সো নতুন গ্রহের ঘনত্বের জায়গায় বসাই দাও পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর আয়তন মাল্টিপ্লাইড বাই নতুন গ্রহের আয়তন। ওকে, সো এখান থেকে 4/3 পাই, 4/3 পাই বাদ চলে যাবে, থাকবে হচ্ছে m ইন্টু আর প্রাইম কিউব ডিভাইডেড বাই আর কিউব। এবং এটাই হবে আমাদের নতুন গ্রহের ভর। বুঝছো? দেন হচ্ছে সমীকরণের মধ্যে আমরা নতুন গ্রহের ভরটা বসাই দিছি, বসাই দিলে আমাদের আর প্রাইমের মান বের হয়ে গেছে। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে ভাই কেন আমার নতুন গ্রহের ভরটা বসানো লাগলো? কারণ তোমাকে বের করতে বলছে নতুন গ্রহের ব্যাসার্ধ। তুমি যদি সমীকরণকে এইভাবে রেখে দাও, তোমার সমীকরণে আননোন ভ্যারিয়েবল থেকে যাবে দুইটা, একটা হচ্ছে নতুন গ্রহের ভর আর একটা হচ্ছে নতুন গ্রহের ব্যাসার্ধ। তোমার কি কোয়েশ্চেনে নতুন গ্রহের ভর দেওয়া আছে? দেওয়া নাই। সো তুমি এম প্রাইমটাকে সরাবা কেমনে? এর জন্য হচ্ছে এম প্রাইমটাকে রিপ্লেস করা লাগবে আমাদের এম এবং আর প্রাইমের থ্রুতে, এবং সেটাই আমরা করছি এখানে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা এবার? এবার কোনো কনফিউশন আছে নাকি বুঝা গেছো? যদি বুঝা, আচ্ছা এটা মুছতেছি কেন, এটা থাকুক না, থাকুক, ঠিক আছে। দেখো যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সামনে আগায় যাবো। হ্যাঁ, রিক্যাপ করেন। ওকে, রিক্যাপ, ঠিক আছে। আমাদেরকে বলছে হচ্ছে, মানে কাহিনী খুব সহজ। পৃথিবীতে একটা ব্যক্তি 1.5 মিটার লাফ দিতে পারে। 1.5 মিটার লাফ দেওয়ার জন্য তার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার। কতখানি? mgh পরিমাণ শক্তি, যেখানে mটা হচ্ছে ব্যক্তির ভর, g হচ্ছে পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি, আর h হচ্ছে 1.5 মিটার যতটুকু সে লাফ দিল। এই সমপরিমাণ শক্তি ব্যবহার করে তার একটা গ্রহ থেকে মুক্ত হওয়া লাগবে। তার মানে ওই শক্তি ব্যবহার করে তার এমন একটা বেগ অর্জন করা লাগবে যেই বেগে সে গতিশীল হইলে সে গ্রহ থেকেই মুক্ত হয়ে যাচ্ছে। মানে সহজ কথা, এই শক্তি নিয়ে ব্যক্তি যে বেগটা লাভ করবে সেটা হওয়া লাগবে এই নতুন গ্রহের মুক্তিবেগের সমান। ওকে, তাহলে আমি ধরলাম এই গ্রহ থেকে আমি এই ব্যক্তিকে পাঠাবো অসীমে। তার জন্য আমার কতখানি কাজ করা লাগবে? কৃতকাজ কি হয়? বস্তুর বিভব শক্তির পরিবর্তনের সমান। এই জিনিস আমরা পড়ছি না? অবশ্যই পড়ছি। সো কৃতকাজ হবে হচ্ছে বস্তুর বিভব শক্তির পরিবর্তনের সমান। তাহলে বস্তু শুরুতে ছিল এ পয়েন্টে বা গ্রহের পৃষ্ঠে, নতুন গ্রহের পৃষ্ঠে, ফাইনালি গেছে অসীমে, ওটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে বস্তুর বিভব শক্তির পরিবর্তন কত হবে? অসীমে বিভব শক্তি মাইনাস হচ্ছে পৃষ্ঠে বিভব শক্তি। অসীমে বিভব শক্তি 0, পৃষ্ঠে বিভব শক্তি হচ্ছে মাইনাস gmm ডিভাইডেড বাই আর। এখানে এম প্রাইম কেন লিখছি? কারণ আমরা নতুন গ্রহের জন্য বের করতেছি। নতুন গ্রহের ভর হচ্ছে এম প্রাইম আর আর প্রাইম হচ্ছে নতুন গ্রহের ব্যাসার্ধ। ওকে, তার মানে আমার কাজ করা লাগবে এতখানি কাজ করার জন্য আমার কাছে শক্তি আছে কতখানি? mgh পরিমাণ। তার মানে অবশ্যই এই শক্তি হবে হচ্ছে কৃতকাজের সমান, কারণ এই শক্তি ব্যবহার করেই তো আমি কাজটা করব। ওকে, সো এই দুটাকে সমান লিখে হচ্ছে জাস্ট আর প্রাইমের মানটা বের করছি, বাকি সব তো সহজ। দেখেন বুঝছেন কিনা? বুঝলে সামনে আগাই। বুঝছি, ক্লিয়ার? ওকে, আসো 3 নাম্বারটা আরো সুন্দর ম্যাথ এবং আরো ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, এতক্ষণ একটা গ্রহ ছিল, একটা গ্রহের জন্য মুক্তিবেগ বের করতেছিলাম, এইবার গ্রহ চলে আসছে 2টা। ঠিক আছে, এটা হচ্ছে গ্রহ 1, এটা হচ্ছে গ্রহ 2। আমাদেরকে কি বলছে? বলছে হচ্ছে এখানে এ বিন্দুতে অবস্থিত এম ভরের মুক্তিবেগ কত। এটা কি আমাদের? এটা আমাদের গ্রহ 1। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে গ্রহ 2। ওকে, গ্রহ 1-এর সেন্টার থেকে আর 1 পরিমাণ দূরে একটা বস্তু রাখা আছে, তার ভর হচ্ছে m কেজি, এবং এই বস্তুটাই গ্রহ 2-এর সেন্টার থেকে আর 2 মিটার দূরে অবস্থিত। প্রশ্ন করছে এই বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে সে অসীমে চলে যাবে। এখন তুমি বললা যে ভাইয়া তাহলে আমি কি গ্রহ 1-এর জন্য ক্যালকুলেশন করব নাকি গ্রহ 2-এর জন্য? এটা কিন্তু একটা বিশাল কনফিউশন। ক্যালকুলেশন দুজনের জন্যই করা লাগবে, কারণ এখানে ইফেক্ট দুইজনেরই আছে।
এই পয়েন্টটা এই প্রথম গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরে পড়তেছে, আবার এই একই পয়েন্টটা দ্বিতীয় গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের অভ্যন্তরেও পড়তেছে। সো তোমার এমন একটা বেগ বের করা লাগবে যেই বেগে নিক্ষেপ করলে বস্তু দুইটা মহাকর্ষীয় ক্ষেত্রকে অতিক্রম করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? অসীমে যাচ্ছে। সো আমাদের ফাইনাল টার্গেট কি? বস্তুকে অসীমে পাঠানো। ওকে, সো এটা হচ্ছে এ পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আমাদের, এবং আমরা ফাইনালি বস্তুকে কোথায় পাঠাইতে চাই? বি পয়েন্ট বা অসীমে। তাহলে আমরা একটা কথা বলবো, এখানে কি আমি শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই পারি। এ পয়েন্টের টোটাল এনার্জি হবে বি পয়েন্টের টোটাল এনার্জি সমান, যেমনি আমরা মুক্তিবেগের ফর্মুলাটা প্রমাণ করছিলাম ঠিক সেম প্রসিডিউরে। সো এখানে যেহেতু কোনো অসংরক্ষণশীল বল নাই বা কোনো এক্সটার্নাল ফোর্স নাই, যা আছে তা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সংরক্ষণশীল বল, সো অবশ্যই শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটানো যাবে। তাহলে আমরা বলতে পারবো এ পয়েন্টের যে টোটাল এনার্জি সেটা হবে হচ্ছে বি পয়েন্টের টোটাল এনার্জির সমান। ওকে, এ পয়েন্টের টোটাল এনার্জি মানে কি? এ পয়েন্টের বিভব শক্তি প্লাস এ পয়েন্টের গতি শক্তি। তাহলে এ পয়েন্টের টোটাল এনার্জি মানে হচ্ছে এ পয়েন্টের বিভব শক্তি প্লাস এ পয়েন্টের গতি শক্তি। বলো বি পয়েন্টের টোটাল এনার্জি মানে কি? বি পয়েন্টের বিভব শক্তি প্লাস বি পয়েন্টের গতি শক্তি। লেখো ইপিবি প্লাস ই কে বি। ওকে ভাইয়া, এ পয়েন্টে বিভব শক্তি কত? বলো এ পয়েন্টে কয়টা বিভব শক্তি আসবে? দুইটা। একটা হচ্ছে এই ভরের জন্য এই পয়েন্টে বিভব শক্তি, আর একটা হচ্ছে এই ভরের জন্য এই পয়েন্টের বিভব শক্তি। দুইটা বিভব শক্তি আসবে। তাহলে একটা বিভব শক্তি কত হবে? একটা হবে হচ্ছে এই m1 এর জন্য, সেটা হবে মাইনাস জি m1m ডিভাইডেড বাই m1 এর সেন্টার থেকে এই ভরের দূরত্ব r1, আর একটা হবে m2 এর জন্য মাইনাস জি m2m ডিভাইডেড বাই m2 এর সেন্টার থেকে এই ভরের দূরত্ব r2। বুঝছো? সো ডিভাইডেড বাই হবে হচ্ছে r2। ওকে, এইটা আমাদের এ পয়েন্টের টোটাল বিভব শক্তি। এ পয়েন্টের গতি শক্তি কত? আমরা বস্তুকে মুক্তিবেগে নিক্ষেপ করব, এটা আমাদের উদ্দেশ্য। বস্তুকে পাঠাবো অসীমে। সো মুক্তিবেগকে v দ্বারা প্রকাশ করা হয়। আমরা ধরলাম বস্তুকে মুক্তিবেগ v তে নিক্ষেপ করছি, তাহলে গতি শক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। কত হবে? হাফ এম ভি ই স্কোয়ার। ক্লিয়ার? সহজ। এখন ভাইয়া বি পয়েন্টের বিভব শক্তি কত? বি পয়েন্ট কোথায়? বি পয়েন্ট তো অসীমে। অসীমে বিভব শক্তি কত? অসীমে বিভব শক্তি 0। ঠিক আছে, এবং বি পয়েন্টে গতি শক্তি কত? বি পয়েন্টে কোনো গতি শক্তিও নাই, কারণ আমরা বের করছি মুক্তিবেগ। মুক্তিবেগ মানে হচ্ছে কত মিনিমাম বেগে বস্তুকে নিক্ষেপ করলে সে কোনো রকমে অসীমে যাইতে পারবে, মানে অসীমে যাওয়ার পর সে থাইমা যাবে। যদি তার চেয়ে বেশি বেগে নিক্ষেপ করো, মুক্তিবেগের চেয়ে বেশি বেগে, তখন অসীমে যাওয়ার পরেও তার একটা ভেলোসিটি থাকবে। মুক্তিবেগ হচ্ছে সেই বেগটা যেই বেগে নিক্ষেপ করা হলে বস্তু কোনো রকমে অসীমে গিয়ে পৌঁছায়, মানে অসীমে যাওয়ার পর তার কাছে আর কোনো অ্যাডিশনাল বেগ থাকে না, বেগ হয়ে যায় 0। সো অসীমে যাওয়ার পর বস্তুর ফাইনাল বেগ অবশ্যই 0 হবে যদি তুমি তাকে মুক্তিবেগে নিক্ষেপ করো। তার মানে বি অবস্থায় বা ফাইনাল অবস্থায় বেগ কত? 0। গতিশক্তি কত? 0। সো বি অবস্থার গতিশক্তি হবে 0। বুঝছেন? সো কাজ খুব সহজ, মাইনাসগুলা ওই পাশে নিয়ে যান, তাহলে হাফ এম ভি স্কোয়ার। ওই পাশে গিয়ে হচ্ছে আমরা জিএমটাকে কমন নিই। যদি জিএমটাকে আমরা কমন নিই তাহলে আসবে হচ্ছে কি? আসবে m1 বাই r1 প্লাস m2 বাই r2। ওকে, দুই পাশ থেকে দেখো এম এম বাদ, তাহলে এখান থেকেই তোমার মুক্তিবেগের ফর্মুলা চলে আসবে VE ইজ ইকুয়ালস টু রুট ওভার 2g m1 বাই r1 প্লাস m2 বাই r2। এই হচ্ছে দুইটা গ্রহ যদি থাকে তার জন্য মুক্তিবেগ নির্ণয় করার ফর্মুলা। এখানে m1 হচ্ছে প্রথম গ্রহের ভর, r1 হচ্ছে প্রথম গ্রহের সেন্টার থেকে ওই পয়েন্টের দূরত্ব, m2 হচ্ছে দ্বিতীয় গ্রহের ভর, এবং r2 হচ্ছে দ্বিতীয় গ্রহের সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্ব। একদম সহজ। ওকে, জাস্ট মুক্তিবেগটা আমরা যেমন করে প্রমাণ করছিলাম ওইটা ফলো করলেই ম্যাথ সলভ হয়ে যাবে। পারবা না সবাই? পারা উচিত, আই গেস এটা পারবা। এটাও কিন্তু এইচএসসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যাডমিশনও চলে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সুন্দর ম্যাথ, কনসেপচুয়াল ম্যাথ। এই টাইপের ম্যাথ পারা লাগবে, কনসেপচুয়াল জিনিসপাতি। তুমি ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে এই ম্যাথ জীবনেও সলভ হবে না। ওকে, যদি না তোমার এই ফর্মুলা জানা থাকে। সো তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে যে আমরা মুক্তিবেগ বের করছিলাম কেমনে।
তোমার যদি মুক্তিবেগের ওই প্রমাণের নিয়ম মনে না থাকে এই ম্যাথ তুমি কেমনে সলভ করতে বলো? সো অবশ্যই নিয়ম জানা থাকা লাগবে যে কিভাবে আমরা মুক্তিবেগ নির্ণয় করতাম। যখন এরকম 2টা ম্যাচ দিয়ে দিবে 3টা ম্যাচ দিয়ে দিবে তখন মুক্তিবেগ কেমনে বের করবা? তখন এইভাবে ধরে ধরে আগাইতে হবে, আদারওয়াইজ মুক্তিবেগ বের করা টাফ হয়ে যাবে। পারবো? শিওর? ভেরি গুড। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ এবং আজকের মতো ফাইনাল ম্যাথ সেটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। কি বলছে? বলছে হচ্ছে আমরা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেছি, এ পয়েন্ট। প্রশ্নে বলেছে এ বিন্দুতে জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের 4/1 এ বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর মুক্তিবেগ কত? ওকে ফাইন, তাহলে আমাকে বলো এ পয়েন্টে গ্র্যাভিটি কত? এ পয়েন্টে গ্র্যাভিটি হচ্ছে ভূপৃষ্ঠের গ্র্যাভিটির 4/1। এটা আমাকে কোয়েশ্চেনে বলেই দিছে। বলছে হচ্ছে ওই এ পয়েন্টে মুক্তিবেগ কত হবে। আমার তাহলে প্রথমে জানা লাগবে এ পয়েন্টের হাইটটা কত। এখন তুমি বললা যে ভাইয়া আমি না মুক্তিবেগের ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এইচ মিটার উচ্চতায় মুক্তিবেগ নির্ণয় করার এই একটা ফর্মুলা ছিল না, আমি ডিরেক্ট এটা অ্যাপ্লাই করব ভাইয়া। জি প্রাইমের মান তো আমি জানি g/4। তুমি কি এইচ এর মান জানো? না, তুমি কিন্তু এইচ এর মান জানো না। এইচ এর মান না বের করলে কিন্তু মুক্তিবেগ বের করাটা কঠিন হয়ে যাবে। তো আমাদের যেহেতু বলেই দিছে এ পয়েন্টের গ্র্যাভিটি ভূপৃষ্ঠের গ্র্যাভিটির 4/1, এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা প্রথমে এইচ এর মানটা বের করব, যে এ পয়েন্ট ভূপৃষ্ঠ থেকে আসলে কত উচ্চতায় অবস্থিত। এইচ এর মান বের করলেই মুক্তিবেগ বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসো প্রথমে এইচ এর মানটা বের করব কিভাবে বলো। ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় গ্র্যাভিটি বের করার ফর্মুলা কি? ফর্মুলা ছিল হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই জি। ওকে, এইচ মিটার উচ্চতার গ্র্যাভিটি কত দেওয়া আছে? জি ডিভাইডেড বাই 4, ভূপৃষ্ঠের গ্র্যাভিটির 4/1, তার মানে জি প্রাইম হবে হচ্ছে g/4 আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপর হোল স্কোয়ার ইন্টু জি। দুই পাশ থেকে জি জি কাটাকাটি যাবে, যদি দুই পাশে একবারে রুট করে দিই তাহলে আসবে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 1/2। ভাই 1/2 কেমনে আসলো? দুই পাশ থেকে জি জি কাটছি, এই পাশে আছে 1/4, রুট করে দিছি, হয়ে গেছে 1/2। সো 2কে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু টুয়াইস আর, দ্যাট মিনস এইচ ইজ ইকুয়ালস টু হোয়াট? আর। তার মানে ওই যে এ পয়েন্টটা এটা আসলে ভূপৃষ্ঠ থেকে আর মিটার বা পৃথিবীর ব্যাসার্ধের সমান পরিমাণ উচ্চতায় অবস্থিত। তাহলে বলেন এই হাইটে মুক্তিবেগ কত হবে? এই হাইটে মুক্তিবেগ হবে খুবই সহজ, VE is equals to √2gm divided by r plus h। ওকে, তাহলে উপরে √2gm, নিচে আসবে r plus r মানে হচ্ছে 2r, তাহলে এটা বাদ যাবে, থাকবে হচ্ছে √gm divided by r। ক্যালকুলেট করো, 7.93 কিলোমিটার পার সেকেন্ড আসার একটা বড় সম্ভাবনা আছে। চলো ক্যালকুলেট করি। উপরে হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 মাল্টিপ্লাইড বাই হচ্ছে m হচ্ছে পৃথিবীর ভর, 6 ইন্টু 10⁻24, নিচে আছে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6। হ্যাঁ, এটাই করা লাগবে হচ্ছে রুট কত আসে 7.90 বা 9193 লিখছি, সরি 7.91 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, দেখো বুঝছো কিনা? বুঝলে আমাদের মুক্তিবেগ কমপ্লিট গাইস, কমপ্লিট। চ্যাপ্টারে জাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, সেটা আমরা শনিবার দিন পড়বো। দেখেন বুঝছেন কিনা? বুঝলে শেষ, ক্লাসের সমাপ্তি। আজকে আর আপনাদেরকে জ্বালাবো না, এতটুকু যে পড়াইতে দিছো তার জন্য শুক্রিয়া। যাই হোক গাইস, আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে চ্যাপ্টার। পরের ক্লাসে একটু বড় ক্লাস নিলে দেখবো পরের ক্লাসে হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। ওকে, পরের দিন হচ্ছে আমাদের উপগ্রহের বেশ কিছু সূত্র প্রমাণ করা লাগবে, বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে কৃত্রিম উপগ্রহের মধ্যে। লাইক ধরো পড়াইলে তো এমনিতেও পড়ানো যায়, আমি তোমাকে 3টা সূত্র লিখে দিলাম, সেই সূত্র রিলেটেড 10টা ম্যাথ করে দিলাম, তুমি পরীক্ষায় যে পারবা, কলেজ পরীক্ষায় পারবা, বাট তোমার আন্ডারস্ট্যান্ডিং আসবে না। তো ফিজিক্সটা প্যারা লাগবে, তখন মনে হবে তুমি মুখস্থ করে ফিজিক্স পড়তেছো। এভাবে আসলে ফিজিক্স পড়ে তো ফিজিক্স মজা লাগাটা কঠিন, তাই না? তো ফিজিক্স মজা লাগার জন্য হচ্ছে ভালো মতো পড়া লাগবে, গভীরে গিয়ে পড়া লাগবে। ওকে, এবং সেটাই আমরা চেষ্টা করব, সমস্যা নাই কোনো। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? বুঝছি দাদা, এটা তো মুখস্থ মান বলে দিলেন সেই দাদা। না, এটা কেমনে বললাম, সেটা হচ্ছে এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের মানে ভূপৃষ্ঠের কাছাকাছি যে তোমার অরবিটাল স্যাটেলাইট যেগুলোকে বলা হয়, সেই অরবিটাল স্যাটেলাইটের বেগ বের করার ফর্মুলা হচ্ছে এটা। দেখো পরের দিন যখন পড়াবো তখন দেখবা যে অরবিটাল স্যাটেলাইটের বেগ বের করার ফর্মুলা চলে আসছে এটা। সো ওই মান আসলে এমনিতেই মুখস্থ 7.93। হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে বলে দিচ্ছি। যাই হোক, বুঝছি ভাইয়া।
তিনটা গ্রহ থাকলে কিভাবে করব, তিনটার জন্য বিভব শক্তি নির্ণয় করা লাগবে। আরো একটা আসবে -gm3m ডিভাইডেড বাই r3। ওকে, বুঝছি ভাইয়া। ওকে দাদা, এত বড় মান মুখস্থ। অবশেষে 3 দিনের মিশন কমপ্লিট, আসলেই ভাই অবশেষে। ওকে গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আজকে আর জ্বালাবো না, অনেক জ্বালাইছি আজকে। তোমরা এখন ঠান্ডা মাথায় রাতে বসে পড়াশোনা করো। ওকে, এই রিলেটেড আরো অনেক ম্যাথ পাবা বইয়ের মধ্যে, বাট যতটুকু কনসেপ্ট তোমাদের আসছে আমার মনে হয় না এর বাইরে অন্য নতুন কোনো কনসেপ্ট তোমাদের লাগবে। দিস থিংস আর এনাফ। এবং আমি হচ্ছে কালকের ক্লাস আর আজকের ক্লাস দুইটা হচ্ছে জোড়া লাগাবো, জোড়া লাগায় রেন্ডার দিয়ে দেন হচ্ছে তোমাদেরকে ওয়েবসাইট আপলোড দিয়ে দিব, এবং দেওয়ার পরে রাতের বেলায় দেখবা টেলিগ্রামে জানাই দিব, ঠিক আছে? এবং নোটটাও রাতের বেলায় পোস্ট করে দিব নি। তাহলে আপনারা পড়তে থাকেন ঠিকঠাকভাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার শনিবারের ক্লাসে। আজকের মতো বিদায়, টাটা গাইস।